ইউ হ্যাভ টু ডু হেল্প মি আন্টি। আপনার হেল্প ছাড়া আমি এই ব্যাটেলটা জিততেই পারবো না। অ্যান্ড ইউ নো এনি হাউ আই হ্যাভ টু উইন দিস ব্যাটেল। আমার রৌনককে চাই চাই চাই। কাম ডাউন মাই ডিয়ার, তোমাকে কিছু ভাবতে হবে না। এবারে যা করার আমি করব। এতদিন আমি কিছুই বলিনি, ভেবেছি সময় দিলে হয়তো আমার ছেলেটা নিজে থেকেই বুঝতে পারবে, বাট আনফর্চুনেটলি আই ওয়াজ রং। তাই এখন যা করার আমি করব। খুব জলদি ওই মেয়েটাকে আমি আমার রৌনকের জীবন থেকে সরিয়ে দিব, তারপর তোমাকে আমার রৌনকের বউ করে নিয়ে যাব, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ আন্টি। ও কাম অন মাই ডিয়ার। তানিয়া সবকিছু গুছিয়ে নিয়েছে। এই মাসে তার ফ্লাইট, সে নিউ ইয়র্ক চলে যাচ্ছে। কবে ফিরবে তা সে নিজেও এখনো জানে না। লাস্ট ফাইলটা সিগনেচার করে তার অ্যাসিস্ট্যান্টকে হ্যান্ড ওভার করে হাসি মুখে তানিয়া বলে, ডান। এরপর জামান গ্রুপের সঙ্গে আমার আর কোনো লেনদেন নেই। তানিয়ার কেবিনের দরজায় দাঁড়িয়ে রৌনক বলে কথাটা। তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায় তানিয়া। এগিয়ে এসে তার মুখোমুখি অন্য পাশে চেয়ারে বসে রৌনক। বুঝলাম না। সহজ হিসেব ভাবি, তুমি এখন থেকে জামান গ্রুপের এমপ্লয়ি নও, তবে শেয়ার হোল্ডার তো আসোই। গেল মাসে তানিয়া ও রাদিনের ডিভোর্স হয়ে গেছে। এখনও একই বাড়িতে থাকছে তারা, যদিও দুজন দুই ঘরে। তানিয়া চাইলেই অন্য কোথাও থাকতে পারতো বাচ্চাদের নিয়ে, কিন্তু রৌনক অনুরোধ করায় ও বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। শেষ কয়টা দিন তানিয়া এখানেই থাকুক চেয়েছে রৌনক, আবদার করেছে। ওদের ডিভোর্সের সময় রৌনকের প্রেসারে বাধ্য হয়ে রাদিনকে তার শেয়ারের অর্ধেকটা তানিয়ার নামে লিখে দিতে হয়েছে। যদিও তানিয়া নিতে চায়নি, কিন্তু রৌনকের সঙ্গে পেরে ওঠাটা সহজ বিষয় নয় রাদিনের জন্যে। রৌনক চাইলে রাদিনকে তার সম্পত্তি সবটাই তাকে তানিয়ার নামে লিখে দিতে হতো। জামান গ্রুপে রাদিন 10% শেয়ারের মালিক, যেখান থেকে 5% এখন তানিয়ার। তাই এদিক থেকে সে এখনো জামান গ্রুপেরই একজন। রৌনক পুরোপুরি তানিয়াকে হারাতে চায় না। মিম মিশকাতের মা হিসেবে এই পরিবারের সঙ্গে তার সম্পর্ক থাকলেও রৌনক তাকে চিনে। একবার চলে যেতে পারলে তানিয়ার পেছনে ফিরে তাকাবে না। সেজন্য কোম্পানির শেয়ার দিয়ে তাকে খানিকটা বেঁধে রাখার চেষ্টা। যদিও রৌনক কখনোই তানিয়াকে ফিরে আসার জন্য জোর করবে না, তবুও সে চায় তানিয়া সারা জীবন জামান গ্রুপে জামান পরিবারের একজন হয়ে থাকুক। রৌনকের এত এত সাফল্যের পেছনে যারা দিনরাত এক করে শ্রম দিয়েছে, তানিয়া তাদের মধ্যে অন্যতম। তার ক্ষমতায় থাকলে রৌনক আরো অনেক বেশি করত, কিন্তু তানিয়া নিবে না। চরমভাবে ঠকে যাবার পর শিখেছে, তাই তানিয়া যে তার আত্মসম্মান বিসর্জন দিবে না সেটা সবচাইতে ভালো জানে রৌনক। তানিয়ার কেবিন থেকে ফিরে এসে নিজের কেবিনে ঢোকার আগে সামান্য দাঁড়ায় রৌনক। তাকে দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় লাবিব। এক মুহূর্ত লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক বলে, ভেতরে আসো। লাবিবকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়ে নিজের কেবিনে চলে যায় রৌনক। সময় বিলম্ব না করে লাবিব তার ডেস্কের উপর থাকা প্যাড নিয়ে বসের কেবিনে প্রবেশ করে। রৌনকের টেবিলের কাছাকাছি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি করতে হবে? বসো। জি। সিট ডাউন লাবিব। লাবিবের হাতে থাকা প্যাডটা সে টেবিলের উপর রেখে চেয়ার টেনে বসে পড়ে। রৌনকের হাবভাব অন্যরকম লাগছে তার কাছে এই মুহূর্তে। খানিকক্ষণ লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক জিজ্ঞাসা করে, ইজ এভরিথিং অল রাইট? বুঝলাম না স্যার। আমি তোমার কথা জিজ্ঞাসা করছি লাবিব। আর ইউ অল রাইট? অ্যাবসলিউটলি স্যার। আমার কি হবে? তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাবিব, অনেকটা বন্ধুর মতো। প্রতিদিন একটা সিংহভাগ সময় তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমার মুখ দেখলে বলতে পারি তুমি কেমন আছো। লাস্ট কয়েকদিন ধরে দেখছি তোমার মধ্যে তুমি নেই। ব্যক্তিগত লাবিব এখানে উপস্থিত থাকলেও তোমার মন মস্তিষ্ক অন্য কোথাও থাকে। কখনো কোনো কাজ ভুল না করা একটা মানুষ একটা সিঙ্গেল কাজ ঠিকঠাক মতো করতে পারছে না, এরপরে বলবে তুমি ঠিক আছো? আই এম এক্সট্রিমলি সরি স্যার। তবে আপনি একদম ভাববেন না, এরপর আর কোনো ভুল হবে না। আই প্রমিস ইউ, মন দিয়ে কাজ করব। লাবিব, আমি কাজের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। তোমার কথা ভাবছি। আর ইউ ওকে? তুমি ভালো নেই। I am worried about you. You know, you are very important for me. Like a brother, like a friend. Someone I can trust. আই এম সরি স্যার। আমি আমার পার্সোনাল প্রবলেমের জন্য অফিসের কাজ নষ্ট করেছি, আপনাকে টেনশন দিচ্ছি, কিন্তু আর এমন হবে না। আই অ্যাসিওর ইউ দ্যাট। রৌনক তৎক্ষণাৎই কিছু বলে না, এক মুহূর্ত সময় নেয়। হাতের কাছে টেবিলের উপরে থাকা চিত্রলেখা ও তার একটা A4 সাইজ ফটো ফ্রেম হাতে নেয়।
খানিকক্ষণ চিত্রলেখাকে দেখে নিয়ে ফ্রেমটা পূর্বের জায়গায় নামিয়ে রাখে। আবার লাবিবের দিকে তাকিয়ে বলে, আমি যে পজিশনে আছি এই পজিশন যে আমার জন্য কতখানি বিপজ্জনক তা তুমি খুব ভালো করে জানো লাবিব। নিজের জীবন, সবগুলো সম্পর্ক, সব কিছু হাতে রেখে এই পজিশনটায় বসে আছি আমি। আমার জায়গা থেকে আমি আমার মা ভাই বোনকেও পুরোপুরি ভরসা করতে পারি না, তবে একদমই কাউকে ভরসা করতে না পারলেও তেমন নয়। হাতে গোনা যে কজন পুরুষকে আমি বিশ্বাস করি, যাদের উপর আমি ভরসা রাখতে পারি, তন্ময় তুমি অন্যতম লাবিব। তবে তোমাকে না জেনে ভরসা করি তাও না, তোমাকে পুরোপুরি ভরসা করার আগে কয়েকদিন বিশের বিবেচনা করতে হয়েছে আমাকে। সবসময় সতর্ক থাকতে হয়েছে। তোমার ইন অ্যান্ড এভরি মুভ সম্পর্কে জানি আমি। তোমার ফ্যামিলি লাইফ, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল মিডিয়া লাইফ, এমনকি পার্সোনাল লাইফও। কাউকে ভালোবাসাটা ভুল নয়, অন্যায় নয় লাবিব। সমস্যাটা হচ্ছে অনেক সময় আমরা ভুল সময় নয়তো ভুল মানুষকে ভালোবেসে ফেলি। আসলে ভালোবাসা বা ভালোবাসার মানুষ কোনোটাই ভুল নয়। সিচুয়েশন অনেক সময় আমাদের সঙ্গ দেয় না, কিন্তু একবার চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার পক্ষে আমি নই। আমি যদি সেকেন্ড চান্স ডিজার্ভ করি, তাহলে ওই মানুষটাও আরেকটা চান্স ডিজার্ভ করে। সম্ভব না জেনে ভালোবেসতে পেরেছ, চলে যাওয়ার আগে তাকে সেটা জানা যাবে না। আমি কিছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? আমি সব জানি লাবিব, তুমি নিজে আমাকে জানিয়েছিলে কাউকে ভালোবাসো, তবে জানাবে বলেছিলে, কিন্তু জানাওনি। কেন জানাওনি জানি না, কিন্তু কিন্তু আমার মনে হয় এখন অন্তত ভাবি চলে যাওয়ার আগে তোমার মনের কথা তাকে জানানো উচিত। স্যার আমি ইটস ওকে লাবিব, আই রিয়ালি ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি শুধু চাই ওই মানুষটার জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকে সত্যি সত্যি ভালোবাসবে। অন্তত নিজের ভালো লাগার কথাটা তাকে জানাও। তুমি তার জন্য কি ফিল করো অতটুকু জানার রাইট তার আছে। হয়তো এরপর কখনো সুযোগ নাও পেতে পারো। এই সুযোগ থাকতে একবার বলেই দেখো কি হয়। লাবিব বুঝতে পারে না কি জবাব দেবে। রনক নিজেই আরো বলে, আমি কি বললাম একবার ভেবে দেখো, তবে মনে রেখো তোমার হাতে সময় বেশি নেই, জলদি সিদ্ধান্ত নিতে হবে। আমার মতে পরে আফসোস করার আগে এখনই একটা স্টেপ নেওয়া হয়তো ভালো হবে। যাই হোক, অন্তত তোমার আফসোস থাকবে না। সুযোগ পেয়েও তাকে জানাওনি, একবার বলেই দেখো লাবিব। রনকের সামনে কিছু বলতে পারে না লাবিব। গলা দিয়ে আর কথাই বের হয় না তার। ফিরে এসে নিজের চেয়ারে বসে আছে সে। মস্তিষ্ক শূন্য লাগছে, বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত। রনকের অ্যাডভাইস মতো সত্যি সত্যি তানিয়াকে মনের কথা জানাবে সে? এই কাজটা করা কি উচিত হবে? এই মুহূর্তে উচিত অনুচিত ভাবতে পারছে না লাবিব। এটাও সত্যি, তানিয়া চলে যাবার পর হয়তো সত্যি সত্যি আর সুযোগ পাবে না সে, আর হয়তো কোনোদিনও তাদের দেখা হবে না। এটাই হয়তো তার শেষ ও একমাত্র সুযোগ। সেদিনের পর আর মামুনির সঙ্গে দেখা হয়নি চারুর। হয়তো এদিকে আসেনি সে, বা এসে থাকলেও চারুকে এড়িয়ে চলেছে। চারুর এখন একটাই চেষ্টা, মামুনের কথা চিন্তা না করা। কিন্তু মানুষের ধর্ম হচ্ছে তাকে যেটা করতে না করা হবে সেটাই সে বেশি করে করবে। চারু যত মামুনের কথা না ভাবার চেষ্টা করে, ততই বেশি যেন মামুনের ভাবনারা তার মস্তিষ্কের দখল নিয়ে বসে থাকে। সমস্ত দিন লেখাপড়া, হাজার রকম কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেও কাজ হয় না। ঘুরে ফিরে মামুন নামক ভাবনারা ঠিকই চারুর মস্তিষ্কের পথ খুঁজে নেয়। একমাত্র বৃষ্টি জানে চারুর মনের অবস্থা। অন্যরা সবাই হাসি খুশি চারুকে দেখে, কিন্তু ওর ভেতরকার দুঃখটা কেবল বৃষ্টি টের পায়। তাই তো সুযোগ পেলে চারু বৃষ্টিকে খানিকক্ষণের জন্য জড়িয়ে ধরে মন হালকা করার চেষ্টা করে। বৃষ্টি নিজেও একই রোগে আক্রান্ত, আরেকজনকে কি সান্ত্বনা দিবে সে? তবু চেষ্টা করে চারুকে সঙ্গ দেওয়ার। ইদানিং ভীষণ বাড়াবাড়ি রকমের ব্যস্ততায় দিন কাটছে রৌনকে। চিত্রলেখাকে সময় দেওয়া তো দূরের কথা, ঠিকঠাক নিঃশ্বাস নেওয়ার সময়টাও পাচ্ছে না সে। হাজারো ব্যস্ত থাকলেও তার মস্তিষ্কের ভেতর সারাক্ষণ চিত্রলেখার বসবাস। ঠিকঠাক কথা বলার সময় পাচ্ছে না সে বউয়ের সঙ্গে, কিন্তু ঠিকই বুঝতে পারছে কোনো কারণে চিত্রলেখা চিন্তিত। হয়তো তাকে কিছু বলতে চায়, কোনো কারণে পারছে না। বেশ কিছুদিন ধরে রৌনকের ফিরতে রাত হয়। যতক্ষণ সে বাসায় ফিরে ততক্ষণে অন্যরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। সবাই শুয়ে পড়লেও চিত্রলেখা ঠিকই রৌনকের অপেক্ষায় প্রহর গুনে। সে না ফিরা পর্যন্ত তার জন্য না খেয়ে বসে থাকে। তবে রৌনক লক্ষ্য করেছে চিত্রলেখা লাস্ট কদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, এমনকি রাতে ঠিকঠাক ঘুমাচ্ছেও না। হঠাৎ হঠাৎ রাতে ঘুম ভাঙলে প্রায় দেখে চিত্রলেখা বারান্দায় দাঁড়িয়ে আছে। 2 রাত আগেরই কথা। বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে দেখে চিত্রলেখা তার পাশে নেই। না দেখে বলতে পারে রৌনক তার প্রিয়তমা কোথায় আছে। বাথরুমে কাজ সেরে আর বিছানার দিকে আগায় না সে। বিছানা রেখে বারান্দার দিকে আগায়।
কিন্তু বারান্দায় সে সামান্য অবাক হয়। ইদানিং রাতে ঘুম ভাঙলে পরে চিত্রলেখাকে বারান্দাতে পাওয়া যায়, কিন্তু আজ সে বারান্দায় নেই। চিত্রলেখা কোথায় আছে দেখার জন্য রুম থেকে বেরিয়ে যায়। নিচে কিচেনে যাবার আগে ভাবে উপরের ফ্লোরেরই আরেকটা জায়গায় আছে যেখানে চিত্রলেখা থাকতে পারে। সেদিকেই আগায় সে। দোতলা ঝুল বারান্দার দিকে আগায় রৌনক। বারান্দার দরজায় দাঁড়িয়ে ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে সে চিত্রলেখাকে দেখতে পেয়ে। এগিয়ে গিয়ে পেছন থেকে প্রিয়তমাকে জড়িয়ে ধরে রৌনক। মাথার পেছন দিকে চুলে নাক ঘষে কাঁধে মুখ গুজে নিয়ে বলে, এখানে কি করছো? ঘুম আসছিল না। তোমার কি শরীর খারাপ লাগছে? উম, তাহলে চিত্রলেখা কিছু বলে না, আর রৌনক নিজেই বলে, ইদানিং দেখছি ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না, ঠিকমতো ঘুমাচ্ছ না। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই, কাল ডাক্তার দেখে আসো। ডক্টর দেখাতে হবে না, আমার কিছু হয়নি। আমার স্বস্তির জন্য না হয় দেখিয়ে আসো। আপনার ব্যস্ততা কমলে না হয় যাব। কাল। প্লিজ। রৌনক আর জোর করে না। সে নিজেও বুঝতে পারছে তার চন্দ্রলেখা হয়তো শারীরিকভাবে অসুস্থ নয়, তার অসুস্থতাটা সম্ভবত মন মস্তিষ্কের, খুব সম্ভবত কিছু নিয়ে চিন্তিত। সে রৌনককে বলতে চাইছে না বা বলতে পারছে না। এক্ষুনি জোর করে না রৌনক, আর একটু সময় দেয় চিত্রলেখাকে নিজের ভেতরকার সংশয় কাটিয়ে ওঠার, যেন সে নিজে থেকে নিজের সমস্যার কথা জানাতে পারে। রৌনক নিজেও আর কিছু বলে না, তার বুকের উপর নিজেকে ছেড়ে দেয় চিত্রলেখা। হয়তো শান্তি খোঁজার চেষ্টা করে। এই বারান্দাতে একটা সিঙ্গেল ডিভান রাখা আছে। এগিয়ে গিয়ে চিত্রলেখাকে বুকে জড়িয়ে নিয়ে ডিভানটাতে শুয়ে পড়ে রৌনক। চিত্রলেখা বাধা দেওয়ার চেষ্টা করে বলে, চলুন রুমে যাই। হুম, বাকি রাতটা এখানে থাকি, একসাথে ভোর দেখবো। চাঁদ আমাদের দেখে চলুক কিছুক্ষণ। রৌনকের মুখ চেপে ধরে চিত্রলেখা বলে, ইস, আপনার মুখে কিচ্ছু আটকায় না, তাই না? নিজের মুখের উপর থেকে বইয়ের হাত সরিয়ে নিয়ে রৌনক বলে, আমার বউ, আমি যা খুশি করবো, তাতে কার কি? লজ্জায় মুখ লাল হয়ে যায় চিত্রলেখা। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে লজ্জায় মাখো মাখো হওয়া মুখটা নিজের কাছাকাছি নিয়ে চিত্রলেখাকে কিছু বোঝার সুযোগ না দিয়ে ওর ঠোঁট জোড়ার দখল নেয় সে। চিত্রলেখা ভালো করেই জানে বাধা দিয়ে বিশেষ লাভ হবে না, বরং সে নিজেও তাল মেলায় রৌনকের তালে। আচমকা ঘুম ভেঙে উঠে বসে চিত্রলেখা। নিজেকে ধাতস্থ করতে বড় বড় করে কয়েকবার নিঃশ্বাস নেয়। খুব বাজে একটা স্বপ্ন দেখেছে সে। স্বপ্নে দেখেছে তার পরনে একটা সাদা শাড়ি, রঙহীন ধবধবে সাদা একটা শাড়ি পরে ড্রয়িং রুমের ফ্লোরে বসে আছে। তাকে দেখতে বিধ্বস্ত লাগছে। ঠিক তার সামনে একটা লাশ রাখা। লাশের মুখ দেখা যাচ্ছে না, তাই চিত্রলেখা নিশ্চিত হয়ে বলতে পারছে না লাশটা কার। কাফনের কাপড় টেনে লাশের মুখ ঢেকে রাখা হয়েছে। তবে চিত্রলেখার মন তাকে জানান দেয় লাশটা এমন কারো যে তার ভীষণ আপন। আর এই বাড়িতে একমাত্র রৌনকই একজন যে একান্তই তার ব্যক্তিগত আপন মানুষ, নিজের মানুষ। এমন অদ্ভুত স্বপ্ন দেখার কারণ কি বুঝতে পারছে না। বুকের ভেতর দুরুম দারুম শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটাচ্ছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিছানার বা পাশে তাকায় সে, কিন্তু বিছানার ওদিকটা খালি পড়ে আছে। তার একান্তই ব্যক্তিগত মানুষটা পাশে নেই। গত দুদিন ধরে বাসায় আসছে না রৌনক। কাজের ভীষণ ব্যস্ততা তার। কাজের চাপে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করার সময় পাচ্ছে না সে। বাড়ি না ফেরা নিয়ে কোনো অভিযোগ নেই চিত্রলেখার। রৌনকের দায়িত্ব, কাজের চাপ সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে চিত্রলেখার। আর এসব ব্যস্ততা যে সাময়িক সেটাও খুব ভালো করে জানে। তবে এটাও সত্যি রৌনককে সে প্রতি মুহূর্তে বাড়াবাড়ি রকমের মিস করে। এমনভাবে মানুষটা তার সাথে জড়িয়ে যাবে তা চিত্রলেখা কোনাক্ষরেও ভাবতে পারেনি। রৌনককে ছাড়া এক মুহূর্ত সময় থাকার কথা ভাবতে পারে না সে। অথচ আমরা যা না চাই আমাদের তাই করতে হয়। হাত বাড়িয়ে কপালের কাছে এসে থাকা চুলগুলো ঠিক করে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় চিত্রলেখা। অন্য পাশে ঘুরে গিয়ে খানিকটা পানি খেয়ে গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে। আগের জায়গায় ফিরে গিয়ে মোবাইল ফোনটা হাতে নেয়। সন্ধ্যায় SMS করে রৌনক জানিয়েছিল আজ রাতেও সে বাসায় ফিরতে পারবে না। রিপ্লাইতে চিত্রলেখা লিখে দিয়েছিল অন্তত সময় মতো খাবারটা খেয়ে নিতে, একটু যেন ঘুমিয়েও নেয় সে। এরপর তখন আর রৌনকের পক্ষ থেকে কোনো জবাব পায়নি সে। ফোনটা হাতে তুলে নিতে এই দেখে রৌনকের নাম্বার থেকে নতুন SMS রয়েছে। নোটিফিকেশন দেখে তৎক্ষণাৎই হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। রৌনক লিখে পাঠিয়েছে, সুইট ড্রিমস বউ, আই মিস ইউ ব্যাডলি, ওয়ানা কিস ইউ ডেসপারেটলি। চিত্রলেখার চোয়াল জুড়ে এক হাসি ফুটে ওঠে। মোবাইলের স্ক্রিনে সময় দেখে নেয় সে। রাত 2:30 বাজে। মোবাইলের স্ক্রিনে থাকা দুজনের ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ফোনটা হাত থেকে নামিয়ে রেখে বাথরুমে চলে যায়। বাথরুম সেরে বের হবার সময় ড্রেসিং রুমের দরজাটা খুলতে চিত্রলেখার বাড়ন্ত কদম থমকে যায়। শরীর জুড়ে হিমশীতল শিহরণ খেলতে শুরু করে। নিজেকে হালকা লাগতে লাগে। মনে হয় যেন শরীরের সমস্ত ভার হাওয়ায় মিলিয়ে গেছে। তার নিজের কে পালকের মতো ওজনহীন লাগতে লাগে। রৌনকের কামনায় ভারী হয়ে থাকা দৃষ্টি পড়তেই চিত্রলেখার অঙ্গে অঙ্গে বিদ্যুৎ চলাচল শুরু হয়ে যায় যেন। অদৃশ্য এক চুম্বক তাকে বিছানার পায়ের কাছের কার্নিশ ঘেঁষে বসে থাকা পুরুষটার দিকে টানতে লাগে।
বেডরুমের 2 দরজার আলাদা চাবি আছে রৌনকের কাছে। বাইরের দরজা লক করলেও চিত্রলেখা ইচ্ছে করে ভেতরের দরজাটা লক করেনি। যদি মাঝরাতে মানুষটা তার কাছে আসে, যদি হঠাৎ ঘুম ভেঙে দেখে মানুষটা তাকে নিজের বুকে জড়িয়ে রেখেছে, যদি কাঙ্ক্ষিত মানুষটার হাতজোড়া তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, এমন অনেকগুলো যদির কথা ভেবেই ভেতরের দরজাটা লকটা সে লাগায়নি। বাইরের দরজার নবের লকটা লাগালেও ভেতর থেকে ছিটকিনি লাগায়নি। চিত্রলেখার মন তাকে আগেই জানিয়েছে হয়তো মাঝরাতে, শেষ রাতে বা ভোরের দিকে সে ঘুমিয়ে থাকা অবস্থায় মানুষটা ঠিক ফিরে আসবে তার কাছে, তার বুকে মাথা রেখে ঘুমোবে বলে। তার ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে সত্যি সত্যি রৌনক এসেছে। লজ্জায় চিত্রলেখার চোয়াল সামান্য লাল হলেও অহেতুক লজ্জা পেয়ে আসন্ন মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত করতে একদম মন সায় দেয় না চিত্রলেখার, বরং আবেদনের এই জোয়ারে তাল মিলিয়ে ভেসে যেতে মন চাইছে তার। চিত্রলেখার শরীর জুড়ে এই চাওয়া তীব্র থেকে তীব্রতর হতে লাগে, তাই নিজেকে বঞ্চিত করতে একদম মন সায় দেয় না চিত্রলেখার, বরং আবেদনের এই জোয়ারে তাল মিলিয়ে ভেসে যেতে মন চাইছে তার। চিত্রলেখার শরীর জুড়ে এই চাওয়া তীব্র থেকে তীব্রতর হতে লাগে, তাই নিজেকে আটকে না রেখে ড্রেসিংয়ের দরজাটা পিছন দিক থেকে হাত বাড়িয়ে টেনে দিয়ে সামনে বসে থাকা মানুষটার দিকে পা বাড়ায় সে। চিত্রলেখার আচমকা কি হয়েছে সে নিজেও বলতে পারবে না। রৌনককে পুরোপুরি চমকে দিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে নিজের বুকের কাছে থাকা ওড়নাটা একপাশে ফেলে দিয়ে তার কোলের উপর উঠে বসে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রৌনক। তার মনে হচ্ছে সবটাই বুঝি তার কল্পনা। অন্যথায় বিয়ের এতদিন পরেও কাছে আসতে লজ্জা পাওয়া তার বউটা নিজে থেকে এগিয়ে এসেছে এ যেন কল্পনার বাইরে। রৌনককে কিছু বুঝার সুযোগ না দিয়ে তার ওষ্ঠজোড়ার দখল নেয় চিত্রলেখা, নিজেকে পুরোপুরি ছেড়ে দেয় তার জীবনের একমাত্র পুরুষটার হাতে। তার যেভাবে ইচ্ছায় তাকে আদরে আদরে ভরিয়ে দিক। এই মুহূর্তে রৌনকের আদর ছাড়া আর কিচ্ছু চায় না চিত্রলেখার। কোনোদিনও কোনো কিছুর আশা না করা, স্বপ্ন না দেখা, আকাঙ্ক্ষা না রাখা চিত্রলেখা যেন নেশায় মেতেছে। রৌনক নামক পুরুষটা চিত্রলেখার নেশায় পরিণত হয়েছে। এই মানুষটার স্পর্শে নিজেকে মাতাল মাতাল লাগে তার। সর্বক্ষণ এই মাতাল হাওয়ায় ভেসে বেড়াতে ইচ্ছা করে কেবল। সারাক্ষণ ইচ্ছা হয় মানুষটার স্পর্শ তার শরীর জুড়ে মাখামাখি হয়ে থাকুক। দীর্ঘ সময় একে অপরের একান্ত গোপন অঙ্গে ডুবে থাকার পর চিত্রলেখাকে নিজের উন্মুক্ত বুকের সাথে জড়িয়ে রেখেছে রৌনক। বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে দুজন। প্রিয়তমার উন্মুক্ত পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে নীরবতা ভেঙে রৌনক বলে, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। মুখে কিছু বলে না চিত্রলেখা। রৌনকের বুকের উপর মাথা রেখে কেবল মুখ তুলে তার মুখের দিকে তাকায়। রৌনক নিজেই বলে, তুমি এভাবে কখনো নিজে থেকে এগিয়ে আসবে, আমাকে আদর করবে, কখনো ভাবিনি। ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ ফর মি। জাস্ট মি। বলেই চিত্রলেখার কপালে একটা চুমু খায় সে। আরও বলে, থ্যাংক ইউ মাই লাভ। রৌনকের কথা শুনে সামান্য হাসে চিত্রলেখা, কিন্তু তার সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছে না। জানতে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে রৌনকের, কিন্তু কিছুই জিজ্ঞাসা করে না সে, নিজেকে আটকে রাখে আপাতত। শত ব্যস্ততা থাকলেও চিত্রলেখা কখন কি করছে না করছে সেদিকে সতর্ক দৃষ্টি আছে তার। কোনো কারণে যে তার চিত্রলেখা বিচলিত সেটাও জানে। জোর করে চেপে ধরলে হয়তো এক্ষুনি সব বলে দিবে, কিন্তু সে ইচ্ছে করে চেপে ধরছে না। চিত্রলেখার জন্য একটা সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছে সে। এই সপ্তাহে তার সব ব্যস্ততাদের ইতি ঘটবে। হাতের কাজগুলো শেষ করে লাবিবকে সাময়িকভাবে সব দায়িত্ব বুঝে দিয়ে প্রিয়তমাকে নিয়ে দিন পাঁচেকের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে। সব কোলাহল ব্যস্ততাদের থেকে অনেক দূরে, যেখানে তাদের কেউ বিরক্ত করতে পারবে না। সারাক্ষণ সে তার চন্দ্রলেখায় ডুবে থাকতে পারবে। তখন জানতে চাইবে কি হয়েছে তার প্রিয়তমার, এমনকি তাকে সারাক্ষণ বিচলিত রাখছে। সেটা যাই হোক, চুটকিবাজি সেই সমস্যার সমাধান করে দিবে সে, তার যত বড় সমস্যাই হোক না কেন। চন্দ্রলেখার জন্য সে সব করতে রাজি, সব করতে পারে। আর মাত্র কয়েকটা দিন কেবল। কোচিং শেষে বাড়ি ফেরার পথে মামুনকে দেখে আচমকাই থমকে দাঁড়ায় চারু। অনেক অনেক দিন পর আবার তাদের দেখা। ইচ্ছা বা অনিচ্ছায় আবার ওরা একে অপরের মুখোমুখি। মামুনকে দেখে চারুর বুকের ভেতর ঝড়ো বাতাস বইতে আরম্ভ করেছে। যে কোনো সময় বৃষ্টি হয়ে তার দু চোখ বেয়ে অশ্রু নামতে শুরু করবে। তবু মানুষটার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারে নাও। সেদিনের ঘটনার পর অনেক কষ্টে নিজেকে সামলেছে। মামুনের কথা ভাবতে চায় না, তবু বারবার মামুন নামক ভাবনারা চারুর মস্তিষ্কে ফিরে এসেছে। ঠিক ফিরে আসেনি, চারুর মস্তিষ্ক ছেড়ে যায়নি বলা যায়। সামান্য অবসর পেলেই মামুন নামক ভাবনা হানা দিয়েছে চারুর মন ও মস্তিষ্কে। তাই তো নিজেকে ঠিক রাখতে লেখাপড়ায় মন দিয়েছে ও। আবার দেখা হবার সব রকম আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল চারু। এভাবে আবারও মানুষটা তার সামনে এসে দাঁড়াবে ভাবতেই পারেনি। চারুকে দেখে এগিয়ে এসে হাসি হাসি মুখ করে মামুন জিজ্ঞাসা করে, কেমন আছো চারু? ভালো। ছোট্ট করে জবাব দেয় চারু। এর বেশি কিছু বলতে পারে না, গলা ধরে আসছে ওর। বেশি কথা বললে এক্ষুনি গলা ভার করে চোখ গলে কান্না নামতে শুরু করবে। এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তাও মামুনের সামনে কাঁদতে চায় না ও। এমনিতেও মামুনকেও নিজের চোখের পানি দেখাতে চায় না।
চারু টের পায় মামুনের ঠোঁটের কোণায় লেপ্টে থাকা সামান্য হাসি দেখে ওর দুনিয়া ভাঙচুর হয়ে কান্না নামতে চাইছে। এমনিতেই চোখ ভার হতে শুরু করেছে। মামুন টের পাবার আগে নিজের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নেয় চারু। কিছুতেই মামুনকেও নিজেকে চোখের পানি দেখাবে না। চারু চুপ করে থাকায় মামুন নিজেই জিজ্ঞাসা করে, আমি কেমন আছি জানতে চাইবে না? মাথা ঝাঁকায় চারু। ডানে বামে মাথা ঝাঁকিয়ে না করে। তা দেখে মামুন আরো জিজ্ঞাসা করে, আমার উপর রাগ বুঝি? এবারে ডানে বামে মাথা ঝাঁকায় চারু। কয়েক মুহূর্ত চুপ করে থেকে মামুনকে বলে, আমি চলে যাচ্ছি চারু, এরপর হয়তো আমার আর ফেরা হবে না। এবারে একেবারের জন্যই যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে শেষবারের মতন দেখা করে যাই। মামুনের কথা শুনে অবাক হওয়া দৃষ্টি নিয়ে মুখ তুলে তার দিকে তাকায় চারু। মামুনের মুখের হাসি আগের চাইতে সামান্য প্রশস্ত হয়, তবে মামুনের ঠোঁট হাসলেও তার চোখ হাসে না, বরং ওই চোখে আফসোস দেখা যায়। চারুর দৃষ্টির অবাক হওয়া মামুনের দৃষ্টি আড়ায় না, কিন্তু চারুর মুখে ঠোঁটে কোনো কথা নেই। মামুন নিজেই বলে, দেখবে একদিন তোমার জীবনও এমন কেউ আসবে যে শুধু তোমার হয়েই থাকবে, তোমাকেই ভালোবাসবে। আমার তো এমন কাউকে চাই না মামুন ভাই, আমার শুধু আপনাকে চাই, আপনাকেই লাগবে। আপনি ছাড়া অন্য কাউকে তো আমার চাই না। কথাটা মুখ ফুটে বলতে চায়নি চারু, কিন্তু সব সময় তো আমাদের চাওয়া না চাওয়াতে কিছুই হয় না। চারু না চাইতেও তার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার কথা তো আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই, তাই চারু আর সে চেষ্টাও করে না। মামুনের চোখে চোখ রাখে সে। সামান্য হেসে মামুন বলে, তুমি তো জানোই আমি মায়াকে। মামুন তার মুখের কথা শেষ করতে পারে না। চারু বলে, আপা কোনো দিন আপনাকে ভালোবাসেনি মামুন ভাই। আমি জানি মায়া কোনোদিন আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তোকে ভালোবেসেছি। আমরা কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না এটা যার যার চয়েস, বুঝলি? আমি মায়াকে ভালোবাসি, এটা যেমন আমার চয়েস। মায়া আমাকে ভালোবাসে না, এটা মায়ের চয়েস। ভালোবাসা তো আর কোনো জোর খাটে না। আর আমি আপনাকে ভালোবাসি, এটা আমার চয়েস মামুন ভাই। কথাটা মনে মনে বলে চারু। মামুন নিজের মতো বলতে থাকে, আমি যাকে ভালোবাসা বলি সে ভালো আছে, এটাই আমার জন্য যথেষ্ট। আমি ভালোবাসি বলে তারও আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসায় এমন কোনো শর্ত নাই, শর্ত দিয়ে ভালোবাসা হয় না চারু। তুমি ছোট মানুষ, তাই এত কিছু বুঝবা না। ভালো লাগাকে ভালোবাসা মনে করছো। মামুনের কথা মাথা ঝাঁকায় চারু। মাথা ঝাঁকাতে ঝাঁকাতেই বলে, হুম, ভালো লাগা আর ভালোবাসার পার্থক্য আমি বুঝি মামুন ভাই, বরং আপনি নিজে জানেন না আসলে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। আপাকে আপনি কোনো দিন ভালোবাসেন নাই, শুরু থেকেই আপাকে আপনার ভালো লাগতো, সেই ভালো লাগাকেই ভালোবাসা মনে করেছেন। হাতুতে আপনি আপাকে ভালোবাসেন না, কখনো বাসেন নাই। আপা আপনার ভালোবাসার মানুষ কোনো দিনই ছিল না। চারুর কথা শুনে খানিকটা তবদার মতো খায় মামুন। তৎক্ষণাৎ জবাব দিতে হিমশিমও খায় সে। তাকে চুপ করিয়ে দিয়ে চারু আরো বলে, আপনার কি আপার জন্য মরে যেতে মন চায় মামুন ভাই? এই যে আপাকে বিয়ে করবেন বলে রাত দিন এক করে স্বপ্ন দেখলেন, অথচ আচমকাই একদিন আরেকজনের সাথে আবার বিয়ে হয়ে গেল। আপা এখন আরেকজনের বউ, কয়দিন পর বাচ্চার মাও হবে। এসব ভাবলে কি আপনার মরে যেতে ইচ্ছে চায় না? ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে মামুন বলে, মরে যাওয়া এত সহজ না চারু। যে কথা বলা যত সহজ, সে কাজ করা ততটাই কঠিন ও অসম্ভব। আপনি ভুল বললেন মামুন ভাই, মরে যাওয়া মোটেও কঠিন কিছু না। আমি এক্ষুনি আপনাকে সেটা প্রমাণ করে দেখাতে পারবো। বলেই চারু এক মুহূর্ত দাঁড়ায় না। পেছনের দিকে ঘুরে মেন রোডের দিকে হাঁটা ধরে। খানিকক্ষণ আগে যে পথ ধরে এসেছিল সেদিকেই আগায়। চারুর আচমকা কাণ্ডে কয়েক মুহূর্ত ভেবাচাকা খেয়ে তাকিয়ে রয় মামুন। চারু খানিকটা এগিয়ে যাবার পর মামুনের হদিস হয় সে আসলে কি করতে যাচ্ছে। বুঝতে পেরে আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকে না, সে দ্রুত সামনের দিকে কদম বাড়ায়। চারু মেন রোডের কাছাকাছি এগিয়ে গিয়ে কিছু একটা করে ফেলার আগেই পেছন থেকে ওর হাত আটকে ফেলে মামুন। আতঙ্কে তার বুকের ভেতরটা ধুপধাপ করছে। ব্যস্ত কণ্ঠে মামুন জিজ্ঞাসা করে, কি পাগলামি করছো চারু তুমি? মামুনের চোখে চোখ রেখে চারু বলে, আপনি আমাকে ভালোবাসেন না, কোনোদিন বাসবেও না, ভাবলেই আমার মরে যেতে মন চায় মামুন ভাই। কি যাতা বলছো এগুলো তুমি চারু? আপনি আমাকে বিয়ে করবেন মামুন ভাই? চারুর আচমকা প্রশ্ন শুনে এবার পুরোপুরি তবদা বনে গেছে বেচারা। শেষবারের মতো কার যাই হোক, চারুর সাথে দেখা করতে আসা একদমই উচিত হয়নি তার। আগের বার দেখা হবার পর সে বুঝতে পেরে গিয়েছিল চারু তাকে পছন্দ করে, এমনকি বাড়াবাড়ি রকমের পছন্দ করে। কিন্তু সে মনে প্রাণে তার মায়াকেই চেয়েছে সবসময়। এ জীবনে মায়া ছাড়া অন্য কাউকে জায়গা দেওয়ার কথা ভাবতেই পারে না। সেখানে চারু তো প্রশ্নই আসে না। তবুও মনে হয়েছিল একেবারে শিফট করে যাবার আগে শেষবারের মতো চারুর সাথে দেখা করা উচিত। কিন্তু এমন কিছু হবে জানলে ভুলেও দেখা করতে আসতো না। যেমন চুপচাপ বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল এক রাতের অন্ধকারে, তেমন চুপচাপ আরেক রাতের আধারেই চলে যেত সে চিরচেনাই শহর ছেড়ে।
সেটাই হয়তো ঠিক হতো। নিজেকে সামলে নিয়ে মামুন বলে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে চারু। আপনি আমাকে বিয়ে না করলে আমি এক্ষুনি গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়বো বলে দিচ্ছি। যা বলেছে তা করে দেখাতে মামুনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে চারু। এতে মামুনের হাতের বাঁধন আরো শক্ত হয়। চারুকে টেনে ধরে সে কাছাকাছি। আচমকা কি হয় তার কে জানে। চারু মামুন দুজনে কিছু বুঝে ওঠার আগে কষে এক থাপ্পড় লাগায় মামুন চারুকে। আচমকা থাপ্পড় খেয়ে যেন নড়তেও ভুলে গেছে চারু। মুখে কোনো রা করে না সে, কেবল নিঃশব্দে দু চোখ গলে গাল বেয়ে পানি ঝরতে লাগে। হঠাৎ এমন কাজ কেন করলো মামুন নিজেও জানে না। নিজের উপরেই এখন বিরক্ত সে। চারুর হাত ছেড়ে দিয়ে নিজের চুলে হাত চালায়। নিজের মাথার চুল নিজেই শক্ত মুঠ করে ধরে নিয়ে যায়। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাড়ি যাও চারু, পাগলামি বাদ দিয়ে বাড়ি যাও। মুখে কিছু বলে না চারু, কেবল মাথায় ঝাঁকায়। মামুন আরেকটা গভীর নিঃশ্বাস ছেড়ে বলে, প্লিজ চারু, বাড়ি যাও। আমার এমন কঠিন পরীক্ষায় ফালাইও না, তোমার দোহাই লাগে। আপনি আমাকে বিয়ে না করলে আজকে না হয় অন্যদিন, একদিন ঠিকই আমি মরে যাব মামুন ভাই। মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরে চারু। পেছনে মামুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মনের ভেতর ভয় জাগে তার। যদি সত্যি সত্যি চারু একটা কিছু করে ফেলে, চারু কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেললে মামুন কোনোদিনও নিজেকে মাফ করতে পারবে না। চোখের পানি আড়াল করার চেষ্টা করে বাড়িতে প্রবেশ করে চারু, কিন্তু চোখের পানি যেন থামতে চায় না ওর। চারু কেমনভাবে মাথা নিচু করে ঘরে ঢুকতে দেখে সন্দেহ হয়েছিল নার্গিস বেগমের কিছু একটা ঠিক নেই। মেয়ের পেছন ঘরে এলে দেখতে পান এই অবেলায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে সে। চারু শব্দ না করলেও ওর শরীরের ফোপানি নার্গিস বেগমের দৃষ্টি এড়ায়নি। ডাকতে চেয়েও চারুকে ডাকেন না তিনি। চিন্তিত ভঙ্গিতে নিজের ঘর থেকে বেরিয়ে আসেন। আচমকা কি হলো সেটাই ভেবে পাচ্ছে না। ঘর থেকে বের হবার মুখে খালার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় চয়নের। খালার কপালে চিন্তার ছাপ দেখে ব্যস্ত হয়ে জানতে চায়, কি হয়েছে খালা? কি বলবে বুঝতে পারে না নার্গিস বেগম। চয়নকে বলা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছে না। লিখন চয়ন দুজনেই তাদের দুই বোনের সব বিষয়ে ভীষণ পাগলাটে ধরনের। জানতে পারলেই ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু আড়াল করতে নার্গিস বেগমের মন সায় দিচ্ছে না। তাছাড়া চারুর কি হয়েছে সেটাও তিনি ঠিকঠাক জানেন না। মনে মনে সংকোচ করলেও চারুর কথাটা চয়নকে বলেন। সবকিছু শুনে চয়ন খালাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না খালা, আমি দেখছি। আপাতত ওরে কিছুক্ষণ নিজের মতো থাকতে দাও, আমি বাড়ি ফিরে কথা বলবো। কি হয়েছে আমি দেখছি, তুমি টেনশন করো না। ব্যস্ত হয়ে এয়ারপোর্টের এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে লাবিব। টেনশন ও চিন্তায় বুকের ভেতর ধরফর করছে তার। ইতিমধ্যে কপাল ঘামতে শুরু করেছে লাবিবের। ব্যস্ত ভঙ্গিতে নিজের চুলে হাত চালায় সে। একবার এদিক তাকায়, আরেকবার অন্যদিকে, যদি কাঙ্ক্ষিত মানুষটা দেখা মেলে এই আশায়। হাত ঘড়িতে সময় দেখে নেয়। খুব বেশি একটা দেরি হয়নি তার, তবুও মনের গহীনে একটা শঙ্কা রয়ে যায়, হয়তো মানুষটা চলে গেছে। শেষবারের মতো তাদের আর দেখা হবে না এই জীবনে। হয়তো সে আর নিজের মনের কথা বলার সুযোগ পাবে না। মনের ভিতর সুপ্ত যে আশা নিয়ে এসেছিল তা নিরাশায় রূপান্তরিত হতে শুরু করেছে লাবিবের। পরাজয়টা স্বীকার করেই নিয়েছে সে। এছাড়া তো আর কোনো উপায় নেই তার কাছে। লাবিব, আচমকা নিজের নাম শুনে পেছনে ঘুরে তাকায় লাবিব। তানিয়াকে দেখতে পেয়ে ফস করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। তানিয়া বুঝতে পারে না কি করা বা বলা উচিত তার এই মুহূর্তে। ওয়েটিং এরিয়াতে বসে নিজের ফ্লাইটে সময় হবার জন্য অপেক্ষা করছিল সে। এতক্ষণে তার প্লেনে থাকার কথা ছিল, কিন্তু আসার পরে জানতে পারে তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা ডিলে হয়ে গেছে ফ্লাইটটা। অন্যথায় এই মুহূর্তে তানিয়া এখানে থাকতো না। কিছুক্ষণ আগেই তার ফোনে রৌনক কল দিয়েছিল। আসার আগে রৌনকের সাথে দেখা হয়ে গেছে তার। তাই এই সময় রৌনকের নাম্বার থেকে কল পেয়ে খানিকটা অবাকই হয় সে। ইচ্ছে করে কাউকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে আসেনি তানিয়া। বিশেষ করে মিম ও মিশকাতকে না আনার জন্যই কাউকে আনেনি সে। ওরা এয়ারপোর্ট এলে কিছুতে ছেলে মেয়েকে রেখে যেতে পারতো না। ওদের দুজনের জন্মের পর কখনো ওদের রেখে একদিনের জন্য কোথাও থাকেনি সে। তানিয়ার মনে আছে কোম্পানির একটা জরুরি কাজে একবার তাকে 3 দিনের জন্য চট্টগ্রাম যেতে হয়েছিল। তখন মিম মিশকাতের বয়স মাত্র 15 মাস চলে। রৌনক তাকে বলেছিল তার যাবার প্রয়োজন নেই, তার বদলে হয় সে নয় অন্য কেউ একজন চলে যাবে। কিন্তু তানিয়া চায়নি নিজের কাজটা অন্যের উপর চাপিয়ে দিতে। এছাড়া অনেকেই বলেছিল বাচ্চা হবার পর তানিয়ার আগের মতো কাজ করতে পারবে না। তানিয়া কখনো চায়নি এ কথাটা সত্যি হোক। তাই 15 মাসের মিম মিশকাতকে নিয়ে চট্টগ্রামে গিয়ে কাজ সেরে এসেছিল সে। মিম মিশকাতের পরীক্ষা শেষ হলে রৌনক নিজে গিয়ে ওদের তানিয়ার কাছে দিয়ে আসবে কিছুদিনের জন্য। পরীক্ষা না থাকলে হয়তো এক্ষুনি ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে যেত সে, কিন্তু ওদের ভবিষ্যতের কথা ভাবতে হচ্ছে। যদিও খুব শীঘ্রই মিম মিশকাত তানিয়ার কাছে চলে যাবে। রৌনকের কল রিসিভ করে ফোন কানে তুলেই তানিয়া জিজ্ঞাসা করে, এনিথিং রং? থ্যাঙ্কস গড, তোমাকে পাওয়া গেল। কি হয়েছে বলো তো?
তোমায় শেষবারের মতো দেখা করে কিছু বলার জন্য কেউ একজন হন্যা হয়ে এয়ারপোর্টের এই মাথা থেকে সেই মাথা দৌড়াচ্ছে। কাইন্ডলি তাকে একটু দেখা দাও। কার কথা বলছো বলো তো? একটু আশেপাশে দেখলেই বুঝবে, আমি নাম নিচ্ছি না। তুমি একটু দেখো, তাকে দেখলেই বুঝতে পারবে। আর শোনো। শুনছি, বলো। কি বলতে চাই একটু মন দিয়ে শোনো প্লিজ। ঠিক আছে। তানিয়া হ্যান্ড পার্সে থাকা পানির বোতলটা লাবিবের দিকে এগিয়ে দেয়। এক মুহূর্ত সময় বিলম্ব না করে তানিয়ার হাত থেকে পানির বোতলটা নিয়ে কয়েক ঢোক পানি খায় সে। বোতলটা ফিরিয়ে দিতেই তানিয়া জিজ্ঞাসা করে, তুমি এখানে? বলতে এসেছি। আমি শুনছি। এক মুহূর্ত সময় নিয়ে লাবিব বলে, আমি আপনাকে ভালোবাসি। তানিয়া চলে যাচ্ছে। তার যাবার পথে তাকিয়ে আছে লাবিব। বুকের ভেতরটা অদ্ভুত এক না পাওয়ার আচ্ছন্ন হয়ে থাকলেও ভালো লাগছে তার। শুরু থেকে সে জানে এমন একজনকে সে তার মনের আসনে বসিয়েছে যাকে হয়তো কখনো সে পাবে না। এই মানুষটাকে কখনোই নিজের করে ছুঁয়ে দেয়া তো দূরের কথা, পাওয়াও হবে না জেনেও ভালোবেসেছে লাবিব। ভালোবাসা এমনই, ভালো ক্ষতির হিসেব করে ভালোবাসা হয় না। ভালোবাসা এমন এক অনুভূতি যার উপর আমাদের কোনো জোর নেই। চাইলেই যেমন কাউকে আমরা ভালোবাসতে পারি না, তেমনি যাকে একবার ভালোবেসে ফেলি তাকে চাইলেই এই হৃদয় থেকে মুছে ফেলা যায় না। মানুষটা আমার না হলেও দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ, অনন্তকাল মানুষটা এই পোড়া মনের কোনো এক গহীন কোনো ঠিকই ঘাপটি মেরে থাকে আজীবন। তানিয়া নামক এই নারী হয়তো এই জীবনে কখনো লাবিবের ব্যক্তিগত নারী হবে না, তবে বেঁচে থাকতে কোনোদিনও সে তাকে ভুলবে না। অন্য কোনো নারীতে হয়তো অতখানি আসক্ত হতেও পারবে না সে কোনোদিনও। তবু আফসোস নেই লাবিবের। বুকের ভেতরটা বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে থাকলেও মুখে তার তৃপ্তির হাসি। অন্তত যাকে ভালোবাসে তাকে জানাতে তো পেরেছে ভালোবাসার কথা, এই বা কম কি। আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কখনো ভালোবাসেনি। তোমার ভালোবাসা আমি পুঁজি করে রাখবো, জানবো অন্তত কেউ আমায় ভালোবেসেছে। তানিয়ার বলে যাওয়া এই কথাটা সবসময় মনে থাকবে লাবিবের। পেছন থেকে এক কদম এগিয়ে এসে তার পাশে দাঁড়ায় রৌনক। হাত বাড়িয়ে লাবিবের কাঁধে হাত রাখে। সামনের দিক থেকে চোখ না সরিয়ে লাবিব বলে, থ্যাংক ইউ স্যার। রৌনকের নিজের ঠোঁটের কোণেও সামান্য হাসি পরিলক্ষিত হয়। মনে হয় না আমি থ্যাঙ্কস পাওয়ার মতো কিছু করেছি। আপনি না থাকলে তো আমি মানুষটাকেই পেতাম না, আর না নিজের মনের কথা জানাতে পারতাম। রৌনক নিজের মুখে স্বীকার না করলেও লাবিব জানে তানিয়াকে খুঁজে পাওয়ার পেছনে অবশ্যই তার হাত আছে, অন্যথায় এই সময় তার এখানে থাকার কথা নয়। অনেকক্ষণ আগে তানিয়া লাবিবের চোখের আড়াল হয়ে গেছে, তারপরেও বেশ কিছুক্ষণ সেদিকেই তাকিয়েছিল সে। এবারে দৃষ্টি সরিয়ে এনে পাশ ফিরে রৌনকের দিকে তাকিয়ে বলে, আমার জানা মতে আপনার এখন মিটিংয়ে থাকার কথা। মিটিং ফেলে এখানে কেন? লাক ফেভার করলে যা হয় আর কি। যাবার পথেই ফোন এলো, মিটিংটা ক্যান্সেল হয়েছে। ব্যাস, আমি সুযোগটা লুফিয়ে নিলাম। আমার দুজন কাছের মানুষের জীবনের এত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, আর আমি সেই মুহূর্তে সাক্ষী হব না, সেটা কি করে হয়? দুজনেই এক মুহূর্ত নিঃশব্দে হেসে নিয়ে রৌনক আরো বলে, চলো আসিফ যাই, লাঞ্চের পর মিটিং আছে আরেকটা। এরপর আমাকে পাবে না। কোনো জরুরি কাজ থাকলে এখনই জানাও। আজ অফিস থেকে বের হয়ে গেলে আর পাবে না আমাকে, আগে বলে দিচ্ছি। ওকে বস। রৌনক যে প্রজেক্টটা নিয়ে ব্যস্ত ছিল সেটা কমপ্লিট হয়েছে। আজ থেকে তার কাজের ভার সামান্য কমেছে, যদিও কখনোই তার কাজের প্রেশার কম থাকে না। এত বড় একটা গ্রুপ অফ কোম্পানির মালিক তো সে এমনি এমনি হয়নি। তাই আবার কাজের চাপ বেড়ে যাবার আগে চিত্রলেখাকে নিয়ে কিছুদিনের জন্য দূরে কোথাও যাবার পরিকল্পনা সেরে ফেলেছে সে। আজ রাতের ফ্লাইটে তার চন্দ্রলেখাকে নিয়ে ব্যাংককে যাচ্ছে রৌনক দিন পাঁচেকের জন্যে। এতদিন কাজের চাপে বউকে সে ঠিকঠাক সময় দিতে পারেনি। এছাড়া সে ভুলে যায়নি তার চন্দ্রলেখা কোনো কারণে চিন্তিত, সেটাও জানতে হবে তাকে। তাই অফিসের সমস্ত দায়িত্ব লাবিবকে বুঝিয়ে দিয়ে প্রিয়তমাকে নিয়ে হারিয়ে যাবে কিছুদিনের জন্যে। এখন একটাই তারা, তার দ্রুত অফিসের কাজ সেরে বাসায় ফিরে যাওয়া। গিয়ে চন্দ্রলেখাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরবে সে। ভাবতেই অস্থিরতা বাড়ছে তার। প্রিয়তমাকে বুকে জড়িয়ে নেয়ার আকাঙ্ক্ষাও বাড়ছে। প্লেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তানিয়া। এমন কিছু একদমই আশা করেনি সে। মানুষের জীবন তার নিজস্ব পরিকল্পনায় চলে যায়, বরং সম্পূর্ণটা বিধাতার পূর্ব পরিকল্পিত। তানিয়া চোখ বন্ধ করতেই তার চোখের পাতায় ভেসে উঠে লাবিবের বলা কথাগুলো। আমি আপনাকে ভালোবাসি। আচমকা লাবিবের মুখে সব কথা শুনে অবাক না হয়ে পারে না সে। এতদিনের কর্মজীবনে বেশ অনেকবার লাবিবের সাথে কাজ করা হয়েছে, কিন্তু কখনো মনে হয়নি ছেলেটা অশুভ দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছে। এখন মনে হচ্ছে খুব ভালোভাবে নিজের অনুভূতিদের আড়াল করে রেখেছিল এতদিন লাবিব। আচমকা লাবিবের কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারে না। লাবিব, আমি
কি বলবে শব্দ খুঁজে পেতেই হিমশিম খায় তানিয়া। তাকে থামিয়ে দিয়ে লাবিব নিজেই বলে, আপনাকে কিছু বলতে হবে না। আমি আপনাকে ভালোবাসি, এটা আমার দায়। আপনাকে আমি কোনো দায় দিচ্ছি না। আপনার পক্ষ থেকে আমি কখনো কোনো ধরনের ইঙ্গিত পাইনি। ওভাবে হয়তো আপনি কখনো আমাকে লক্ষ্যই করেননি, কিন্তু আমি করেছি। আমার দৃষ্টিতে আপনি সবসময় বিশেষ সম্মানের। নিজের অজান্তেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। যতক্ষণে টের পেলাম ততক্ষণে আমার আর ফিরে আসার রাস্তা খোলা নেই। আমি বলছি না আপনাকে আমার ভালোবাসা গ্রহণ করতে হবে। আমি শুধু চাই আপনি জানুন, কেউ একজন আপনাকে ভালোবাসে, অসম্ভব ভালোবাসে। আপনি আমার হবেন না জেনেও আমি আপনাকে ভালোবাসি। আপনি শুধু জানেন আমি আপনাকে ভালোবাসি। এতটুকু স্বীকৃতি যথেষ্ট আমার এই জীবন কাটিয়ে দেবার জন্য। আমি শুরু থেকে জানি আপনাকে নিজের করে পাবার মতো সৌভাগ্য আমার নেই। এই সত্যিটা অনেক আগেই মেনে নিয়েছি আমি। আমি শুধু চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক, যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, শুধু ভালো থাকুক, অনেক অনেক সুখে থাকুক। আপনার মুখের হাসি যথেষ্ট আমার ভালো থাকার জন্য। লাবিবের বলা কথাগুলো শুনে তানিয়ার কথা বলার খেই হারিয়ে ফেলেছিল। খানিক চুপ করে লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে নিজেকে সামলে নিয়ে পরে তানিয়া বলে, আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কখনোই ভালোবাসেনি। তোমার ভালোবাসা আমি পুঁজি করে রাখবো, জানবো অন্তত কেউ আমায় ভালোবেসেছে। এক মুহূর্ত চুপ করে থাকার পর তানিয়া আরো বলে, আসি, ভালো থাকো, নিজের খেয়াল রাখো। আপনিও নিজের খেয়াল রাখবেন প্লিজ। আর কিছু না বলে নিজ গন্তব্যের দিকে পা বাড়ায় তানিয়া। নিজেকে আর ভালোবাসার অযোগ্য মনে হচ্ছে না তার। কেউ আমার যত্ন করে ভালোবাসছে, এ যেন পরম অনুভূতি। খালি হাতে নয়, ভালোবাসা নামক স্বর্গীয় অনুভূতি হৃদয়ে পুঁজি করে যাচ্ছে সে। হয়তো কোনোদিনও লাবিবাকে তার ভালোবাসার বিনিময়ে ভালোবাসতে পারবে না সে, কিন্তু সারা জীবন লাবিবের এই ভালোবাসাকে সম্মান জানাবে সে। লাবিবের এই ভালোবাসা পুঁজি করে রাখবে। টেলিভিশন চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলছে, সবকটা চ্যানেলে একই নিউজ। বাংলাদেশের নামকরা ব্যবসায়ী জার্মান গ্রুপের কর্ণধার রওনক-জামান আজ বিকেলে অফিস থেকে নিজ বাসায় ফিরে যাবার সময় গুরুতর অ্যাক্সিডেন্ট করে বর্তমানে ঢাকার অ্যাপোলো হসপিটালে ভর্তি আছেন। তার বর্তমান অবস্থা কি সেটা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যরা খবর পাওয়া মাত্রই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু রিপোর্টারদের সাথে এখন পর্যন্ত কেউ সাক্ষাৎ করেনি। তাই ভেতরকার পরিস্থিতি এখনও সবার অজানা। জানা গেছে অ্যাক্সিডেন্টের সময় ঘটনাস্থানে ড্রাইভারের মৃত্যু ঘটেছে। রওনক-জামানকে যখন হাসপাতালে আনা হয়েছে তখনও তার নিঃশ্বাস চলছিল, কিন্তু পরবর্তী অবস্থা এখনও সবার অজানা। রিপোর্টাররা জামান পরিবারের সদস্য, বিশেষ করে রওনক-জামানের স্ত্রী চিত্রলেখা জামানের সাথে দেখা করতে চাইলে রওনক-জামানের অ্যাসিস্ট্যান্ট জানিয়েছে এই মুহূর্তে পরিবারের সদস্যরা কেউই কথা বলার মতো পরিস্থিতিতে নেই। সময় মতো মিডিয়াকে সকল আপডেট দেওয়া হবে। যে ডাক্তাররা রওনক-জামানের চিকিৎসা করছেন ওনারাও কেউ রিপোর্টারদের এই মুহূর্তে কোনো রকম সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে গোপন সূত্রে দুটো তথ্য জানা গেছে। 1, রওনক-জামান হাসপাতালে আসার পথেই মারা গেছেন, তাই এখন পর্যন্ত মিডিয়াকে কিছু জানানো হচ্ছে না। 2, রওনক-জামানকে যে কোনো মুহূর্তে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। অধৈর্য হয়ে সবাই অপেক্ষা করছে কখন ভেতর থেকে খবর আসবে। এরই মধ্যে গুঞ্জন উঠে গেছে রওনক-জামানের অবর্তমানে এত বড় ব্যবসা কি দেখবে। কেউ বলছে তার বড় ভাই রাদিন জামান, কেউ বলছে তানিয়া জামান, যিনি রাদিন জামানের প্রাক্তন স্ত্রী এবং জামান গ্রুপের একজন শেয়ার হোল্ডার। আবার কেউ কেউ বলছে রওনক-জামানের স্ত্রী চিত্রলেখা জামান হয়তো কোম্পানির হাল ধরবে। এইসবই গুঞ্জন, সঠিক তথ্য এখনো জানা যায়নি। বিকেলবেলায় অফিস থেকে বাসায় ফেরার পথে রওনকের গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়। তৎক্ষণাৎই দুটো পল্টি খেয়েছে গাড়িটা। ঘটনাস্থলে ড্রাইভারের মৃত্যু হলেও রওনককে পাওয়া গেছে রক্তে মাখামাখি হয়ে অজ্ঞান অবস্থায়। তখনও তার নিঃশ্বাস চলছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে একটা মেজর অপারেশন হয়েছে তার। অপারেশনের পর তাকে রাখা হয়েছে আইসিইউতে। ইতিমধ্যে অপারেশনের পর 3 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত রওনকের জ্ঞান ফিরেনি। আইসিইউর বাইরের করিডোরে বসে আছেন দিলারা জামান, জাহানারা ও লাবিব। অবশ্য এক মুহূর্ত বসার সময় নেই লাবিবের। সে ফোন কল অ্যাটেন্ড করতে ব্যস্ত। চারিদিক তাকে সামাল দিতে হচ্ছে। খবর পেয়ে লিখন ছুটে এসেছে নিজের বোনকে সামাল দিতে। লিখনের সঙ্গে নার্গিস বেগমও আসতে চেয়েছিলেন, কিন্তু লিখন নিয়ে আসেনি, বলে এসেছে সে পরিস্থিতি বুঝে জানাবে। সাবারাও সবাই এসেছে খবর পাবার সঙ্গে সঙ্গে। সবগুলো মানুষের মধ্যে একমাত্র অনুপস্থিত রয়েছে চিত্রলেখা, যাকে এই সময় রওনকের সবচাইতে বেশি প্রয়োজন। লিখন আসার পর থেকে বোকার মতো দাঁড়িয়ে আছে।
বুঝতে পারছে না তার কি করা উচিত, কাকে জিজ্ঞাসা করবে সে চিত্রলেখার কথা। কম করে হলেও 10 থেকে 15 বার চিত্রলেখাকে ফোন করেছে সে, কিন্তু বোনের ফোনটা বারবার বন্ধ আসছে। পরিবারের উপস্থিতিতে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে পারছে না রিপা, কিন্তু লিখনের কপালে চিন্তার ছাপ দেখে বুঝতে অসুবিধা হয় না তার এই চিন্তার কারণ কি। একই কারণে সে নিজেও চিন্তিত। রনকের অ্যাক্সিডেন্ট হয়েছে ঘন্টা 5 আগে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে রিপোর্ট করছে, অথচ চিত্রলেখার কোনো হদিস নেই। এটা আসলে চিন্তা করার জন্য যথেষ্ট। কথা বলতে পারছে না দেখে রিপা লিখনের নম্বরে SMS পাঠায়, যেখানে লেখা, জাহানারা আন্টি জানিয়েছেন আপা নাকি সকালবেলায় বাসা থেকে বেরিয়েছে, তুমি কি জানো সে কোথায় আছে? রিপার পাঠানো SMSটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে লিখন বুঝতে পারছে না কি জবাব দেবে সে। সকালবেলায় বেরিয়ে কোথায় গেছে তার বোন? এখনো কি রৌনকের অ্যাক্সিডেন্টের খবর পায়নি সে? নানা রকম ভাবনা এসে ভর করছে লিখনের মস্তিষ্কের ভেতর, যার কোনোটারই জবাব নেই তার কাছে। মানুষ সবসময় চেষ্টা করে নিজের জীবনটাকে পরিকল্পনা মাফিক পরিচালনা করতে, কিন্তু এই এত পরিকল্পনা ও পরিচালনার মধ্য দিয়ে এটাই ভুল হয়ে যায়, মানুষের জীবন তার নিজের পরিকল্পনায় পরিচালিত হয় না, বরং মানব জীবনের সম্পূর্ণ পরিকল্পনাটাই অন্য একজনের হাতে, যার পরিকল্পনার বাইরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ নেই, কিচ্ছু নেই। আর সেই পরিকল্পনাকারীর কোনো পরিকল্পনাকে উপেক্ষা করার সাধ্য ক্ষুদ্র মানুষের নেই। অন্যথায় রৌনকের পরিকল্পনা মাফিক এই সময় তার প্রিয়তমাকে নিয়ে ব্যাংককে একান্তে সময় কাটানোর কথা ছিল, অথচ আজ 5 দিন ধরে সে অবচেতন হয়ে হাসপাতালের ICUতে পড়ে আছে। আর এই সময়টাতে যে মানুষটা তার পাশে থাকার সবচাইতে জরুরি ছিল সেই মানুষটার কোনো খবরই নেই। রৌনকের অ্যাক্সিডেন্ট হয়েছে 5 দিন আগে, অথচ এখন পর্যন্ত চিত্রলেখার কোনো খোঁজ নেই। সে কোথায় আছে, কোথায় গেছে সেই খবর কেউ জানে না। যেই শুনছে তার কাছে মনে হচ্ছে মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এক হাতে শুরু থেকেই সবটাই লাবিবকে সামাল দিতে হচ্ছে, একদিকে বিজনেস আরেকদিকে মিডিয়া, সেই সঙ্গে চিত্রলেখার মিসিং হওয়াটা সব মিলিয়ে বেশ একটা হট্টগোলের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে অনেকটাই হালকা হয়ে এসেছে। কারণ 5 দিন পর এখন পর্যন্ত না তো রৌনকের জ্ঞান ফিরেছে আর না চিত্রলেখার কোনো খোঁজ পাওয়া গেছে। প্রথমে লাবিব সহ অন্যরা সবাই ধরেই নিয়েছিল চিত্রলেখা হয়তো কেউ অপহরণ করেছে, হয়তো যে কোনো মুহূর্তে অপহরণকারীদের ফোন আসবে মুক্তিপঞ্চে। চিত্রলেখা এমনিতে একজন সাধারণ মানুষ হলেও মানুষটা সাধারণ নয়। যেদিন সে বিয়ে করে জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের CEO রৌনক জামানের বউ হয়েছে, সেদিন থেকে সে আর সাধারণ কেউ নেই। রৌনক জামানের বউ হবার সঙ্গে সঙ্গেই তার সব শত্রু, বলি আর রাইভাল সবার চোখের নিশানা হয়ে গেছে চিত্রলেখা। সেজন্যই রৌনক যখন নিজে পারেনি তখন তার ড্রাইভার চিত্রলেখাকে বাইরে নিয়ে গেছে, যেখানে যেটা প্রয়োজন হয়েছে হয় রৌনক নয় তার অবর্তমানে লাবিব সামলেছে। তবুও চিত্রলেখার একা কোথাও যাবার পারমিশন ছিল না তার নিজের সেফটির জন্যে। রৌনক সবসময় সব রকম আসন্ন বিপদ আপদ থেকে তার চন্দ্রলেখাকে দূরে রেখে এসেছে, যেন একটা খোঁচাও তার চন্দ্রের গায়ে না লাগে। অপহরণকারীরা যে কোনো সময় মুক্তিপণের জন্য ফোন করবে, এমন একটা প্রস্তুতি লাবিব আগে থেকেই নিয়ে রেখেছিল। এমনিতে রৌনকের অ্যাক্সিডেন্টের পর থেকে সব সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে লাবিবকে, তবুও শুরু থেকে একনিষ্ঠভাবে সবটা সামাল দিয়ে আসছে সে। রৌনকের অ্যাক্সিডেন্টের কথা শুনে বিচলিত হলেও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়েছিল সে। এই মুহূর্তে সবকিছু সামাল দিবে এমন কেউ নেই, এমনকি রাদিনও বাংলাদেশে নেই। লাবিবের বুঝতে সময় লাগেনি তাকে সব সামাল দিতে হবে। বুঝতে পাবার পর এক মুহূর্ত সময় সে অপচয় করেনি, কিন্তু আচমকা চিত্রলেখার গায়েব হয়ে যাওয়াটা সে নিজেও হিসাব মেলাতে পারেনি। তাই টাকার ব্যবস্থা করতে ব্যাংকের ম্যানেজারের সাথে আগেই কথা বলে রেখেছিল সে। যদিও এই কাজে তানিয়ার বিশেষ ভূমিকা আছে, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন করে এক একটা দিন কেটে যাবার পর এখন বুঝতে পারছে চিত্রলেখাকে কেউ অপহরণ করেনি। অপহরণ কেস হলে নিশ্চয়ই এতদিনে ফোন কল চলে আসতো। এক একটা করে দিন যাচ্ছে আর সবার সন্দেহ গাঢ় হচ্ছে। চিত্রলেখা অপহরণ হয়নি এটা নিশ্চিত হয়েছে সবাই। প্রথম দিন মিডিয়া জানতো না চিত্রলেখার অনুপস্থিতির কথা, কিন্তু দ্বিতীয় দিন নিউজটা ফ্ল্যাশ হয়ে যাবার পর মিডিয়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছিল। যে যেভাবে পেরেছে রং চং লাগিয়ে নিউজ বানিয়েছে, কিন্তু নতুন আপডেট না পেয়ে আপাতত মিডিয়াও খানিকটা ঠান্ডায় আছে। কোনো রকম নতুন ক্লু ছাড়া নতুন নিউজ করতে পারছে না। এছাড়া লাবিব সুতায় টান দেওয়ার ফলে উপর মহলের চাপে সাংবাদিকেরাও খানিকটা চুপ মেরে আছে, কারণ কেউ কেউ নিউজ বানাতে গিয়ে চিত্রলেখার পরিবার ও আর্থিক অবস্থা পর্যন্ত টান দিয়েছিল। এমনকি ওদের আচমকা বিয়ে নিয়েও নানা রকম গুঞ্জন ওঠা শুরু করেছিল। বাধ্য হয়ে লাবিবকেও উপর মহলে সাহায্য নিতে হয়েছে। পারিবারিক স্বামী স্ত্রীকে নিয়ে কোনো রকম রং মাখিয়ে নিউজ করার ব্যাপারে উপরের চাপ পেয়ে সবাই মোটামুটি ওসব নিয়ে কিছু বলছে না এই মুহূর্তে আর। কিন্তু গুঞ্জন চাইলেই তো দাবিয়ে রাখা যায় না, চারিদিকে কানাঘোষা ঠিকই চলছে, ওসবে লাবিব পাত্তা দিচ্ছে না। আপাতত টিভি চ্যানেলগুলোর হেডলাইনে নতুন করে কিছু আসছে না, সেটাই যথেষ্ট। বাকিটা পরে দেখা যাবে। রৌনকের জ্ঞান না ফেরা পর্যন্ত লাবিবের যেটা ঠিক মনে হচ্ছে আপাতত সে সেটাই করছে।
নিজের পাওয়ারে যতটুকু সম্ভব সেটুকু কাজে লাগিয়ে চিত্রলেখাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করছে লাবিব। সফল হবে কিনা আপাতত সেই ভাবনা ভাবছে না সে। প্রথম কয়টা দিন চারিদিক সামাল দিতে অনেকটাই বেগ পেতে হয়েছে লাবিবকে, যার অর্ধেকটাই এখন কমে গেছে। নিউ ইয়র্কে পৌঁছেই রৌনকের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে একটা কঠিন ধাক্কা খেয়েছিল তানিয়া। পৌঁছেই খবর পাবার সঙ্গে সঙ্গে লাবিবের সাথে যোগাযোগ করে এক মুহূর্ত সময় নষ্ট না করে ফিরতি ফ্লাইট নিয়ে গতকালই ফিরে এসে পৌঁছেছে সে। তানিয়া চলে আসাতে যেন লাবিবের কাঁধের বোঝা অর্ধেকটাই নেমে গেছে। এসেই লাবিবকে অফিসের দায়িত্ব থেকে ছুটি দিয়েছে সে। অফিসের সবকিছু তানিয়া এসে নিজে কাঁধে তুলে নিয়েছে। এছাড়া উপায়ও নেই কোনো। লাবিবকে হাসপাতালে থাকতে হচ্ছে। রৌনকের অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে এসে পৌঁছেছে। এরপর আর এক মুহূর্তের জন্য হাসপাতাল থেকে দূরের কথা আইসিইউ এর করিডোর ছেড়ে অন্যত্র যাওয়ার সুযোগ হয়নি লাবিবের। চিত্রলেখাকে খুঁজে বের করতে 101 ফোন কল করতে হচ্ছে তাকে। এমন অবস্থায় রৌনকের জ্ঞান না ফেরা পর্যন্ত তাকে রেখে বের হবার কথা ভাবতেও পারছে না সে, এমনকি ভরসাও পাচ্ছে না। রৌনককে না জানিয়ে এমনিতে কোথাও যায় না চিত্রলেখা, কিন্তু ওই দিন সকালে কাউকে কিছু না জানিয়ে কোথায় গেছে সেটা কেউ জানে না। এমনকি চিত্রলেখার একমাত্র প্রাণের সই আফিফাও জানে না সে কোথায় আছে। আচমকা মানুষটার এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পেছনে ঠিকঠাক কোনো লজিক দাঁড় করাতে পারছে না কেউ। সবাই এক প্রকার বিভীষিকাতে আছে। এতক্ষণ একটা জরুরি ফোন কলে ছিল লাবিব। ফোন কলে কথা শেষ করে মোবাইলটা পকেটে পুরে নিয়ে আইসিইউর করিডোরে বসে অপেক্ষারত লিখনের পাশে গিয়ে বসে সে। লাবিবকে দেখে সামান্য হাসার চেষ্টা করে লিখন, কিন্তু মুখে হাসি কুলায় না তার। কিভাবে কুলাবে? যার প্রাপ্তবয়স্ক বোন এমন নিরুদ্দেশ, তার কি মুখে হাসি জোগানোর কথা? লিখন নিজেও নিজের মতো নানা জায়গায় চিত্রলেখার খোঁজ করার চেষ্টা করছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। চিত্রলেখার পৃথিবীটা ছোট। 2 ভাই 1 বোন আর খালা বাদে রৌনকের পরিবার। আগে অফিস করলেও বিয়ের পর থেকে অফিস করছে না সে। এছাড়া অফিসে ওই এক লাবিব ছাড়া কারোর সাথে বিশেষ কোনো সখ্যতা বা বন্ধুত্ব ছিল না তার। এছাড়া বন্ধু বান্ধবী বলতে ওই একজন আফিফা, এরপর অন্য কোনো বান্ধবীও নেই তার। সবসময় চিত্রলেখার দুনিয়াটা কেবল নিজের পরিবারকে কেন্দ্র করেই ছিল। পরিবারের বাইরে কারোর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক বা সখ্যতা তৈরি করেনি সে। মলিন দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে, আবার কোনো খবর পাওয়া গেল লাবিব ভাই? লিখনের প্রশ্ন শুনে সামনের দিকে দেয়াল থেকে চোখ সরিয়ে পাশ ফিরে লিখনের দিকে তাকায় লাবিব। ওই চোখে এক অসহায় ভাইয়ের বোনের জন্য চিন্তা, অস্থিরতা, আকুলতায় স্পষ্ট দেখতে পায় সে। কিন্তু এই মুহূর্তে এই অসহায় ভাইকে দেওয়ার মতো কোনো সান্ত্বনা জানা নেই লাবিবের। সে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিত্রলেখাকে সে খুঁজে না পেলেও অন্তত রৌনক না ওঠা পর্যন্ত সে নিজের চেষ্টা চালিয়ে যাবে। লিখনের পায়ের উপর থাকা তার একটা হাতের উপর হাত রেখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে লাবিব বলে, চিন্তা করো না লিখন, আমি কোনো আপডেট পাবার সঙ্গে সঙ্গেই তোমাকে জানাবো। 5 দিন হয়ে গেল লাবিব ভাই, এখন পর্যন্ত আমার বোনটার। লিখনের গলা ধরে আসে, আর কথা বলতে পারে না সে। মায়ের মতো বড় বোনকে কেন্দ্র করে কোনো ধরনের কুচিন্তা করতে চাইছে না যদিও, কিন্তু কুচিন্তা তো আর না চাইলে বসে থাকে না। লিখন না চাইলেও নানান রকম কুচিন্তা তার মস্তিষ্কে এসে ভর করছে। হাজারো চেষ্টা করেও ওসব মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। লিখনের হাতটা একটু শক্ত করে চেপে ধরে বলল, আর একটু ধৈর্য রাখো ভাই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। স্যার ঠিক থাকলে হয়তো এতক্ষণে আমরা চিত্রলেখাকে পেয়ে যেতাম। তবু আমি কোনো ত্রুটি রাখছি না লিখন। এটা লিখন নিজেও জানে। লাবিব সত্যি তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনো দিকে কোনো ত্রুটি রাখছে না সে। আবার এটাও সত্যি, রৌনক সুস্থ থাকলে এতক্ষণে আকাশ জমিন এক করে হলেও চিত্রলেখাকে খুঁজে বের করে ফেলতো। আপাতত ধৈর্য রাখা ছাড়া কিছু করার নেই কারোরই। খানিকক্ষণ চুপ করে থেকে লাবিব জানতে চায়, খালার শরীরের অবস্থা কি এখন? ওষুধ দিয়েছি, প্রেশার খানিকটা নিয়ন্ত্রণে আছে আপাতত। চিত্রলেখাকে পাওয়া যাচ্ছে না শোনার পর থেকে নার্গিস বেগমের শরীরের অবস্থা ভালো নেই। প্রেশার বেড়েছে যা নামতেই চাচ্ছেন না। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল, সেখানেও লাবিব বিশেষ ভূমিকা রেখেছে। চিত্রলেখার খালার চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না থাকে সেদিকেও খেয়াল রেখেছে সে। রৌনককে দীর্ঘদিন ধরে চিনে লাবিব। সে চেনা জানা থেকেই তার যা মনে হয়েছে, রৌনক সুস্থ থাকলে যা করত লাবিব নিজ দায়িত্বে সেটাই করছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে লিখন জিজ্ঞাসা করে, ডক্টররা কি বলেছে? যা বলার তা তো আগেই বলে দিয়েছে, এখন শুধু অপেক্ষা। আরো 2 দিন যাবার পর নতুন করে কিছু বলা যাবে। আরেকটা দীর্ঘশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আজকের মতো আসি তাহলে। স্যারের সাথে দেখা করবে না? কাল আবার আসবো। প্রতিদিনই একবার করে দিকে আসছে লিখন রৌনকের খবর নিতে, সেই সাথে নিজের বোনের কোনো আপডেট পাওয়া যায় কিনা সেই আশায়।
লাবিব নিজে উঠে দাঁড়িয়ে সম্মতিতে মাথা ঝাঁকায়। লিখনকে বিদায় দিয়ে রৌনকের আইসিইউর কেবিনের দরজার সামনে এসে দাঁড়ায়। গ্লাসের দরজার এই পাশ থেকে দেখা যাচ্ছে শান্ত ভঙ্গিতে ঘুমিয়ে আছে সে। এই বিশ্রামটা তার দরকার। ডাক্তাররাই জানিয়েছে অ্যাক্সিডেন্টে রৌনকের মস্তিষ্কে অতিরিক্ত প্রেসার পড়েছে, যার ফলে তার মস্তিষ্ক ঘুমিয়ে আছে। ডাক্তাররা জানিয়েছে সাময়িক কোমায় আছে সে। সেই সাথে এটাও জানিয়েছে দিন 7 মধ্যে জ্ঞান ফিরে আসবে তার। আশা করছে ব্রেন তার পর্যাপ্ত বিশ্রাম পেয়ে গেলে আবারও সজাগ হবে সে। ডাক্তারদের বলে দেওয়া সময়ের মধ্যে আজ 5ম দিন চলছে। আগামী 2 দিনে জ্ঞান না ফিরলে ব্যাপারগুলো কমপ্লিকেটেড হতে শুরু করবে। আজ সারাদিনও আশাবাদী ছিল লাবিব, হয়তো যে কোনো সময় রৌনকের জ্ঞান ফিরে আসবে। কিন্তু দিন ঢেলে যাবার পরেও যখন দেখলো কোনো হদিস নেই, তারপর থেকেই দুশ্চিন্তায় অন্ধকার লাগছে সবকিছু। মনে মনে প্রতি মুহূর্তে আল্লাহকেই ডেকে যাচ্ছে সে। এই মানুষটা থাকা না থাকার উপর অনেক কিছু নির্ভর করছে। অনেকের ভালো মন্দ জড়িয়ে আছে এই একজন মানুষের সাথে। রাত 10:30টার মতো বাজে ঘড়িতে। আইসিইউর কেবিনের বাইরে ট্রান্সপারেন্ট দরজার এপাশে দাঁড়িয়ে ঘুমিয়ে থাকা রৌনকের দিকে তাকিয়ে আছে তানিয়া লাবিবের পাশে। বেশ কিছুক্ষণ মৌন থেকে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তানিয়াই প্রথমে বলে, রনকটার জলদি ফেরা ভীষণ জরুরি। তানিয়ার কথার প্রেক্ষিতে কিছু বলে না লাবিব। সে এখনো রৌনকের দিকে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে, সেই সঙ্গে এক একটা মুহূর্ত এগিয়ে যাচ্ছে। এই সময়টাকে বেঁধে রাখা গেলে হয়তো খুব ভালো হতো, কিন্তু আফসোস সময়কে বেঁধে রাখার কোনো উপায় নেই। মানুষকে সম্পর্ক নামক দোহাই দিয়ে বেঁধে রাখা গেলেও সময়কে কোনোভাবে বেঁধে রাখা যায় না। আর না সময় নিজের গতির পরিবর্তন করে। হতাশ ভঙ্গিতে নিজের চুলে হাত বুলায় লাবিব। একটু আগে যে তালে তানিয়া নিঃশ্বাস ছেড়েছিল, একই তালে হতাশা মিশ্রিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাপা ঠোঁটে বলে, আমার ভয় লাগছে। তানিয়া জানে লাবিবের এই ভয় অযৌক্তিক নয়। এই মানুষটার সাথে কেবল গুটি কয়েক মানুষ নয়, বরং অনেকগুলো মানুষ, তাদের জীবন একটা গোটা জামান ইন্ডাস্ট্রিজ জড়িয়ে আছে। এই মানুষটার অবর্তমানে কি হবে সেই অনাকাঙ্ক্ষিত দিনের কথা ভেবেই লাবিবের এই ভয় পাওয়া। লাবিবকে কি সান্ত্বনা দিবে বুঝে পায় না তানিয়া। সে নিজেও কি ভয় পাচ্ছে না? পাচ্ছে তো, প্রকাশ করতে পারছে না, তবে ভয় সে নিজেও পাচ্ছে। রনক মানুষটা তার আশেপাশের মানুষগুলোর জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন। ঠিক উপন্যাসের প্রধান চরিত্রদের মতো, যে চরিত্রের অনুপস্থিতিতে মূল গল্প তার খই হারাবে, ঠিক সেই রকম গুরুত্বপূর্ণ। ভয় পেও না লাবিব, ভয় পেও না, রনক ঠিক ফিরবে। বিড়বিড় করে বলে কথাগুলো তানিয়া যেন তার নিজের বলা কথা সে নিজে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করতে চায়, কিন্তু কোথায় যেন একটা কিন্তু থেকেই যায়। মৃত্যুর উপর মানুষের হাত থাকলে কেউ কখনোই মৃত্যুকে বেছে নিত না। সবাই কেবল বেঁচে থাকতে চায়, সুখে থাকতে চায়, মৃত্যু কেউ চায় না। সামনের দিক থেকে চোখ সরিয়ে এনে তানিয়ার মুখের দিকে তাকিয়ে লাবিব বলে, জানি না কি হবে, আমার সত্যিই ভয় করছে। এক মুহূর্ত থেমে লাবিব তার কথায় আরো যোগ করে বলে, আমি কি একটু আপনার হাতটা ধরতে পারি প্লিজ? অবাক হওয়া দৃষ্টি নিয়ে সামনের দিক থেকে চোখ নামিয়ে লাবিবের মুখোমুখি তাকায় তানিয়া। সে জানে ভুলে জানি এই মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে থাকা এই পুরুষ তাকে ভালোবাসে, যে ভালোবাসাকে আজলা ভরে গ্রহণ করার ক্ষমতা তার নেই। আবার চাইলেও সে একবার জেনে যাবার পর এই ভালোবাসা অস্বীকারও করতে পারছে না। ভালোবাসাটা বড়ই ব্যক্তিগত অনুভূতি। ভালোবাসা কারো বাধা মানে না, কোনো নিষেধ বুঝে না। একবার কোনো মন কাউকে ভালোবেসে ফেলার পর নিজের মতো ভালোবাসতেই থাকে। তানিয়া জানে, বুঝতে পারছে লাবিব কখনোই তার সামনে নিজের ভালোবাসার দাবি নিয়ে আসবে না। তবুও এই যে জেনে যাওয়াটা, জানার পর কিছু করতে না পারাটা ভীষণ কষ্টদায়ক। বাকিটা জীবন যতবার লাবিবের সাথে তার দৃষ্টির আদান প্রদান হবে, লাবিবের ভালোবাসা গ্রহণ করতে না পারার, তার ভালোবাসার বিনিময়ে তাকে ভালোবাসতে না পারার অনুশোচনা একটা জীবনভর প্রতি মুহূর্ত তাকে কুড়ে কুড়ে খাবে। কারণ সে জানে ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পাওয়াটা কতখানি পীড়াময়, কতখানি বুক জ্বালা পোড়া করার মতো অশান্তির, কতখানি নিঃশ্বাস ভার হওয়া। লিফটে কল করে দাঁড়িয়ে আছে লাবিব তানিয়া পাশাপাশি। নীরবতাদের শব্দের প্রহারে চূর্ণ বিচূর্ণ করে তানিয়া বলে, আজকের রাতটা না হয় আমি থেকে যাই রনকের কাছে। তুমি বাসায় গিয়ে রেস্ট করো, তোমার নিজেরও বিশ্রাম করাটা জরুরি লাবিব। এ সময় তুমি বা আমি কেউ অসুস্থ হয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই আজ না হয় আমি। তানিয়াকে কথা শেষ করতে না দিয়ে লাবিব বলে, বাসায় গিয়ে আমার রেস্ট হবে না। বাসায় গিয়ে আমার রেস্ট হবে না, এখানেই ঠিক আছি আমি। স্যারের জ্ঞানটা ফিরুক, উনি বাসায় ফিরুক, তারপর না হয় একেবারেই বিশ্রাম করা যাবে। আপনি বাসায় যান,
আমার থেকে আপনার বেশি বিশ্রাম প্রয়োজন। ওদিকটা তো আপনাকে একলাই সামলাতে হচ্ছে। চিত্রলেখার কোনো খবর পেলে লাবিব? না। লাবিবের কণ্ঠে হতাশা বাড়ে। এই নাটা বলতে তার নিজেরই কষ্ট হচ্ছে। চিত্রলেখা কেবল রৌনকের বউ সেজন্য নয়, লাবিবের অনেক ভালো একজন বন্ধুও সে। নিজের সবটুকু চেষ্টা করেও তার বন্ধুকে খুঁজে বের করতে পারছে না, শেষ পর্যন্ত পাবে কিনা সেই আশাও রাখতে পারছে না। এতগুলো মানুষ তাকিয়ে আছে তার দিকে, অথচ কাউকে দেওয়ার মতো কোনো আশা ভরসা নেই তার কাছে। বড় অসহায় লাগে নিজেকে লাবিবের। লিফটটা খুলে গেলে ভেতরে প্রবেশ করে লাবিবের মুখোমুখি দাঁড়িয়ে তানিয়া বলে, আসছি, নিজের খেয়াল রাখো। লাবিব জবাব দেওয়ার সুযোগ পায় না। সে কিছু বলার আগে লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকেই লাবিব মনে মনে আওড়ায়, আপনিও নিজের খেয়াল রাখবেন, আমার ভালোবাসার মানুষ। তানিয়াকে বিদায় দিতে না দিতে একটা জরুরি কল অ্যাটেন্ড করতে হয় লাবিবকে। ফোন কলে কথা শেষ করে রৌনকের কেবিনের দিকে আগায় সে, কিন্তু খানিকটা কাছাকাছি আসতে মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। রৌনকের কেবিন থেকে দ্রুত কদমে ব্যস্ত হয়ে নার্সকে বের হতে দেখে নিজের কদমে জোর বাড়িয়ে কেবিনের দরজার কাছে দাঁড়ায় সে। ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে তার পেছন থেকে এগিয়ে এসে একজন নার্স বলে, আপনি বাইরে থাকুন প্লিজ, এভাবে ভেতরে যাবেন না, ডাক্তার সাহেব ভেতরে আছেন, চিন্তার কোনো কারণ নেই। লাবিব বুঝতে পারে না হচ্ছেটা কি। সামান্য কয়েক মিনিটের ব্যবধানে কি হয়ে গেল এমন, ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? ঠিক আছে তো? পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। সত্যি? খুশি হবে না অবাক বুঝতে পারে না লাবিব। তাকে আশ্বস্ত করে নার্স জানায়, জি, ডাক্তার চেক আপ করছেন, চেক আপ হয়ে গেলে পরে আপনাকে ভেতরে ডাকা হবে, ততক্ষণ বাইরে অপেক্ষা করুন। নার্স লাবিবকে বাইরে রেখে ভেতরে চলে গেল। সে ওখানেই দাঁড়িয়ে থাকে। ডাক্তার নার্সের জন্য রৌনককে দেখা যাচ্ছে না এখান থেকে, তাই কানে শোনা কথা এখন অবধি বিশ্বাস হচ্ছে না তার। নিজের চোখে দেখার পরেও হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, তবুও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষমান সে। সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার সরতেই লাবিব ট্রান্সপারেন্ট দরজার এপাশ থেকে দেখতে পায় রৌনক কথা বলছে। লাবিবের নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। এতক্ষণ খেয়ালই হয়নি তার, তানিয়া তো একটু আগেই গেল, নিশ্চয়ই বেশি একটা দূর যায়নি সে। সঙ্গে সঙ্গে ফোন লাগায় সে তানিয়াকে রৌনকের জ্ঞান ফেরার কথা জানাতে। তানিয়াকে জানিয়ে দেয় কাউকে এক্ষুনি কিছু না জানাতে, আগে রৌনকের সাথে কথা বলবে, তারপর সবাইকে জানানো হবে তার জ্ঞান ফেরার কথা। তাই কাউকে কিছু না জানিয়ে তাকে একাই হাসপাতালে ফিরে আসতে বলে। তানিয়ার সাথে কথা বলা শেষ করতে না করতে লাবিব দেখতে পায় কেবিনে দরজা দিয়ে ডাক্তার বেরিয়ে আসছে। ডাক্তারের কাছাকাছি এগিয়ে গিয়ে লাবিব জানতে চায়, এখন স্যারের কি অবস্থা? কথাবার্তা স্বাভাবিক আছে, কাল কিছু টেস্ট করাবো। সবগুলো টেস্টের রেজাল্ট যদি নর্মাল থাকে তাহলে আর চিন্তার কোনো কারণ থাকবে না, আর কোনো ভয়ও থাকবে না। হ্যান্ডশেক করার উদ্দেশ্যে ডাক্তারের দিকে হাত বাড়িয়ে দিয়ে লাবিব বলে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। হাসি মুখ করে ডাক্তার বলে, ইটস ওকে, সব টেস্ট হয়ে যাওয়া অবধি জামান সাহেব আইসিইউতেই থাকবেন। রেজাল্ট সব নর্মাল আসলে তারপর না হয় কেবিনে শিফট করে দেওয়া হবে। আমি কি ভেতরে যেতে পারবো? অবশ্যই, উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। থ্যাংক ইউ এগেইন ডক্টর। আইসিইউ এর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে লাবিব দেখে রৌনক এদিকেই তাকিয়ে আছে। কেন আর কার জন্য তাকিয়েছে সেটা বুঝতে অসুবিধা হয় না তার। রৌনকের বেডের মাথার দিকটা তুলে দেওয়া হয়েছে, আধা শোয়া অবস্থায় শুয়ে আছে সে। আইভিতে স্যালাইনের সাথে মেডিসিন যাচ্ছে এখনো। লাবিব কাছাকাছি এগিয়ে এসে দাঁড়াতে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রৌনক জিজ্ঞাসা করে, চন্দ্র কোথায়? আমার এক্ষুনি ওকে চাই, কল হার রাইট নাও। তৎক্ষণাৎ জবাব দিতে হিমশিম খায় লাবিব। মাত্রই জ্ঞান ফিরেছে, তাও টানা 5 দিন কোমায় থাকার পর। এক্ষুনি এমন একটা নিউজ তাকে দেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছে না সে। মনে মনে নিজেকে উদ্ভট গালাগাল দেয় লাবিব ডাক্তারের থেকে আগেই কিছু জেনে না নেওয়ার জন্যে। লাবিব, আপনার এখন রেস্ট বেশি দরকার। লাবিব, আমার চন্দ্র লাগবে, আই ওয়ান্ট হার নাও। কিভাবে চিত্রলেখার মিসিং হওয়ার খবর জানাবে সেই কথা গুছাতে মনে মনে হিমশিম খায় লাবিব। কথা গুছিয়ে নিতে চোখ বন্ধ করে নিজের কপালে হাত ঘষে নেয়। ইতিমধ্যেই ধৈর্য হারাতে শুরু করেছে রৌনক। লাবিব কোনো জবাব দিচ্ছে না দেখে দাঁত চেপে আবারও তাকে ডাকে, লাবিব, চন্দ্র কোথায়? জানি না। কথাটা বলতে চায়নি লাবিব, বেফাস বেরিয়ে গেছে তার মুখ গলে নিজেকে আটকানোর আগে। লাবিবের কথা শুনে চোখ সরু করে তার দিকে তাকায় রৌনক, ঠান্ডা কণ্ঠে জানতে চায়, জানি না মানে? আর ইউ ইন ইউর সেন্স? আমি একা না, আমরা কেউই জানি না চিত্রলেখা কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। হোয়াট দ্য ফাক আর ইউ টকিং লাবিব? রৌনক উত্তেজিত হতে শুরু করে দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তার উত্তেজিত হওয়া একদম ঠিক হবে না। আরেক কদম তার কাছাকাছি এগিয়ে দাঁড়ায় লাবিব। রৌনককে ঠান্ডা করার প্রচেষ্টায় বলে, প্লিজ আপনি উত্তেজিত হবেন না,
আমি চেষ্টা চালাচ্ছি চিত্রলেখাকে খুঁজে বের করবার, কিন্তু কিন্তু কি? অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত কোনো ক্লু পাইনি। এখন অবধি কেউ কোনো আপডেট দিতে পারছে না। কয়েক মুহূর্ত চুপ করে থাকে রৌনক। তাকে চুপ করে থাকতে দেখে লাবিবের প্রেশার বাড়তে আরম্ভ করে দিয়েছে। মনে মনে আগের চাইতে আরো বেশি জঘন্য গালাগাল দেয় সে নিজেকে। এখনই না বললেও চলতো, বললেই পারতো চিত্রলেখা বাসায় আছে, সকালে আসবে। এতে অন্তত রাতটা সময় পাওয়া যেত। এমন হতে পারতো সকাল অবধি চিত্রলেখাকে খুঁজে পাওয়া গেল। একটা ব্লান্ডার করে ফেলেছে সে। হাতের তালু ঠান্ডা হয়ে আসছে তার। কিছুক্ষণ চুপ করে অন্যমনস্ক হয়ে থাকার পর রৌনক জিজ্ঞাসা করে, কখন থেকে মিসিং আমার চন্দ্র? আপনার যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন থেকেই। কয়দিন? 5 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার। আজ 6th ডে। 6 দিন? জি। কোনো আপডেট? এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। কেউ জানে না চিত্রলেখা কোথায় গেছে, কেন গেছে। ওর মোবাইল লোকেশন ট্র্যাক করেছো? করিয়েছি। লাস্ট লোকেশন বাসারটায় দেখায়। খুব সম্ভবত বাসা থেকে বের হবার আগেই নিজের ফোনটা অফ করে ফেলেছিল সে, তাই নতুন কোনো লোকেশনের আপডেট পাওয়া যায়নি। পুরো ঘটনাটা খুলে বলো তো, কোথা থেকে আর কিভাবে মিসিং হলো? জাহানার আন্টি জানিয়েছেন ওই দিন সকালবেলায় আপনি অফিসে যাবার জন্য বেরিয়ে যাবার ঘণ্টাখানেক বাদেই কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে চিত্রলেখা। সঙ্গে ড্রাইভারকেও নেয়নি। এমনকি জাহানারা আন্টিকেও জানিয়ে যায়নি সে কোথায় যাচ্ছে, কখন বাসায় ফিরবে। এমনভাবেই বেরিয়েছে যেন কেউ তাকে দেখতে না পায়। এমনকি ওই বাসায়ও যায়নি। কোনটাও জানে না চিত্রলেখা কোথায় আছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কিডন্যাপিং কেস, আপনার শত্রুতার অভাব নেই। তবে তেমনটা হয়নি। আমি চেষ্টা করেছিলাম চিত্রলেখার মিসিংয়ের ব্যাপারটা যেন মিডিয়াতে লিক না হয়, কিন্তু রৌনকের বুঝতে অসুবিধা হয় না লাবিব কি বলতে চাইছে। কিছুক্ষণ চুপ করে থেকে আরো কিছু একটা ভাবে সে। তারপর জিজ্ঞাসা করে, আমার মোবাইলটা কোথায়? নিজের ব্লেজারের ভেতর দিককার পকেট থেকে একটা নতুন মোবাইল ফোন বের করে রৌনকের দিকে এগিয়ে দিতে দিতে লাবিব বলে, অ্যাক্সিডেন্টের সময় আপনার ফোনটা ভেঙে গিয়েছিল, তাই নতুন একটা ফোন কিনে সিমটা চালু করে রেখেছি আমি আমার কাছে। ভালো করেছো। লাবিবের হাত থেকে ফোনটা নিয়ে তাতে ব্যস্ত হয় রৌনক। প্রথমে একটা ইন্টারনেট প্যাকেজ কিনে নেয় সে। তারপর তার ব্যক্তিগত ইমেলটা কানেক্ট করে একজনকে ফোন করতে হবে। তার একটা ফোন কলই যথেষ্ট চিত্রলেখা এই মুহূর্তে কোথায় আছে, কেমন আছে সেই ইনফরমেশন বের করতে। ইমেল কানেক্ট করে নাম্বার লোড হবার আগেই একটা ইমেল আসার নোটিফিকেশনে তার নজর আটকায়। তৎক্ষণাৎই ইমেলের ইনবক্সে যায় সে। অতিবাহিত হওয়া প্রতি মুহূর্তের সাথে রৌনকের চোখের মুখের ভঙ্গি পরিবর্তন হতে থাকলে তা দেখে লাবিব চিন্তিত কণ্ঠে জানতে চায়, এনি প্রবলেম স্যার? আরও কিছুক্ষণ নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর ফোনটা লাবিবের দিকে এগিয়ে দেয় রৌনক। ভ্রু কুচকে তার হাত থেকে ফোনটা নেয় লাবিব। মোবাইলের স্ক্রিনে চোখ রাখতেই দেখতে পায় চিত্রলেখার পাঠানো ইমেল। বলা যায় ইমেলের মাধ্যমে চিঠি লিখে রেখে গেছে সে রৌনকের জন্য। চিত্রলেখার রৌনককে পাঠানো ইমেলটা এরূপ, আমি চলে যাচ্ছি, দয়া করে আমায় খোঁজার চেষ্টা করবেন না। আমি জানি আমি চাইলেই আপনার দৃষ্টির আড়ালে যেতে পারবো না। আপনি সবসময় ছায়ার মতো থাকবেন আমার সাথে, কিন্তু আমি আর আপনার ছায়া থাকতে চাই না। আমার সকল দায় দায়িত্ব থেকে অনেক আগেই আমাকে মুক্তি দিয়েছেন, সব নিজের কাঁধে নিয়ে সেই ভরসাতেই চলে যাচ্ছি। আপনি আছেন, আমি না থাকলেও চলবে। আর কোনোদিন কোনোভাবে আমাদের দেখা না হোক, আমি কখনো আপনার মুখোমুখি হতে চাই না। যদি হয়েও যাই তাহলে আগেই আমার থেকে মুখটা ফিরিয়ে নেবেন প্লিজ। আমার শেষ অনুরোধ, ভুলে যাবেন আমায়। আমি আমি কখন আপনার জীবনে এসেছিলাম ভুলে যাবেন আপনি। প্লিজ আমায় খুঁজবেন না। আমি যেখানেই থাকি, যেমনটাই থাকি না কেন, জানবেন আমি শুধু আপনাকেই ভালোবেসেছি। আপনার পর আর কেউ আসবে না আমার জীবনে। যা পেয়েছি আপনার থেকে তাও আঁকড়ে ধরেই বেঁচে থাকবো না হয়। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার সব দোয়া আপনার জন্য, আপনার চন্দ্রলেখা। চিত্রলেখার ইমেলটা কয়েকবার করে পড়ে লাবিব যেন নিজের চোখে দেখা লেখা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে রৌনকের দিকে তাকায় সে। অন্যদিকে দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে রেখেছে রৌনক। সামান্য ধরে আসা কণ্ঠে লাবিব জানতে চায়, আপনি খুঁজবেন না চিত্রলেখাকে? না। কেন? যাকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারিনি সে নিজ থেকে হারিয়ে যেতে চায়। তাকে কি করে আটকাবো আমি? জোর করে ভালোবাসা আদায় করা যায় না লাবিব। এই কথাটা তোমার থেকে ভালো কে জানে বলো?
কিন্তু চিত্রলেখা আপনাকে ভালোবাসি। আর কোনো জবাব দেয় না রৌনক। জবাবের আশায় লাবিব পাশে দাঁড়িয়ে থাকলেও রৌনক রাগ করে না। নিঃশ্বাস গাঢ় হয়েছে, তার চোয়াল শক্ত হয়ে আছে। ইচ্ছে করছে হাতের কাছে যা আছে সব ভেঙে চুরমার করে ফেলতে, পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিতে, সব পুড়ে ছারখার হয়ে যাক, সেই সাথে সে নিজেও শেষ হয়ে যাক। কিন্তু সে কিছুই করবে না। যে স্বইচ্ছায় চলে যেতে চায় তাকে সে আটকে রাখবে না। জোর করে আটকে রেখে কারো ভালোবাসা আদায় করা যায় না। বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্ত চিত্রলেখাকে সে নিজের ভালোবাসা বুঝিয়েছে। এরপরেও যদি সে চলে যেতে চায় তাহলে রৌনকের কিছুই করার নেই। কোনোদিনও নিজের ভালোবাসার দাবি নিয়ে সম্পর্কের দোহাই দিয়ে চিত্রলেখার সামনে গিয়ে দাঁড়াবে না সে। চিত্রলেখার সাথে পথ চলার বুঝি এখানে সমাপ্তি। রনক, আচমকা তানিয়ার ডাকে ভাবনার অতল থেকে বাস্তবতায় ফিরে আসে রৌনক। তানিয়াকে দেখে মেকি হাসার চেষ্টা করে, যা আসলে কাজে দেয় না। তানিয়ার দৃষ্টিতে সবার আগে রৌনকের লাল হয়ে থাকা ভালোবাসার মানুষকে হারিয়ে শূন্যতায় ডুবে যাওয়া চোখ জোড়া ধরা পড়ে। যারা জানান দেয় সে ভালো নেই, তার ভালো থাকার দিনগুলো ফুরিয়ে গেছে, আর কোনোদিনও ভালো থাকবে না সে। তার জীবনের সব ভালো মুছে গেছে। একটা মানুষের সাথে তার জীবনের সমস্ত ভালো হারিয়ে গেছে চিরতরে। ঘরের দক্ষিণ দিকের জানালা ধরে দাঁড়িয়ে আছে চিত্রলেখা। অন্ধকার রাতে নিঃসঙ্গ একলা চাঁদটাকে দেখতে ব্যস্ত সে। এই মুহূর্তে সে নিজেও ওই চাঁদটার মতোই নিঃসঙ্গ আর ভীষণ একলা। তবে তার এই একাকিত্বের দায়ভার একান্তই তার নিজের। এই একাকিত্ব চিত্রলেখা নিজের বেছে নেওয়া, তাই বাকি জীবন তাকে একলাই কাটাতে হবে, ভালোবাসার মানুষের থেকে অনেক দূরে। এই জীবনে আসে কোনোদিনও মানুষটাকে দেখতে পাবে না। যতবার চিত্রলেখার মনে পড়েছে সে আর কোনোদিনও রৌনককে দেখতে পাবে না, একটু ছুঁয়ে দিতে পারবে না। ইচ্ছা বা অনিচ্ছায় তার চোখ গলে গাল বেয়ে অশ্রু ঝরেছে। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিত্রলেখা নিজের সাথেই বলে, আমার আর কিছুই করা ছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে আপনার ক্ষতি হতে দেখতে পারতাম না। চিত্রলেখা চলে গেছে রৌনকের জীবন থেকে, তাকে ভালোবাসা নামক মাতাল হাওয়ায় পুরোপুরি উন্মাদ করে দিয়ে, যে উন্মাদনা আরোগ্য নয়। এতখানি ভালো তো সে তিলোত্তমাকেও কোনোদিন বাসেনি। এই মাতাল হাওয়া থেকে বের হবার পথ জানা নেই রৌনকের। এমনকি সে এটাও জানে না কোনোদিনও সে চিত্রলেখা নামক এই মাতাল করা অনুভূতি থেকে বেরিয়ে আসতে পারবে কিনা। তবে মুখে যাই বলুক না কেন, অবচেতন মনে সে নিজেও কোনোদিনও চিত্রলেখা নামক এই মাতাল হাওয়া, এই ঘোর থেকে বেরিয়ে আসতে চায় না। যে কয়টা দিন বেঁচে থাকবে তার হৃদয়ে দেয়ালে চিত্রলেখার নামটাই খোদাই করা থাকবে ভালোবাসা নামক মাতাল হাওয়া হয়ে, উন্মাদনা হয়ে। ভালোবাসা সম্পন্ন অনুভূতিটাই নেশার মতো, আর নেশা করলে তো সর্বনাশ হবেই। ভালোবাসা নামক মাতাল করা নেশা রৌনক চিত্রলেখা দুজনেরই সর্বনাশে ডাক দিয়ে ফেলেছে। এখন এই আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়া ছাড়া কারো কিচ্ছু করার নেই। কারণ এরপর হয়তো আর কোনোদিনও তারা একে অপরের মুখোমুখি হবে না। দূর থেকেই ভালোবাসা তাদের পোড়াবে। মৃত্যু ও কারোই হবে না, তবুও দুজনের প্রতি মুহূর্তে পুড়ে মরবে একে অন্যের শূন্যতা, একে অপরের অভাবে। কারণ ভালোবাসা যে মাতাল হাওয়া। রৌনকের হাসপাতালের কেবিনে নীরবতা বিরাজমান। তার এক পাশে বসে আছে তানিয়া, অন্য পাশে লাবিব। কিন্তু এই মুহূর্তে কেউ কোনো কথা বলছে না। এমনকি রৌনক কথা বলা তো দূরের কথা, মুখ তুলে তানিয়া বা লাবিব দুজনের একজনের চোখের দিকেও তাকাচ্ছে না। রৌনক চোখ তুলে না তাকালেও তার দৃষ্টিতে থাকা একাকিত্ব ঠিক টের পাচ্ছে তানিয়া। সে জানে ভালোবাসার মানুষটা জীবনে না থাকলে কেমন লাগে। আর সেখানে এটা তো রৌনকের সাথে দ্বিতীয়বার ঘটছে। তানিয়া আন্দাজ করতে পারলেও হয়তো পুরোপুরি পারছে না। আজ দুপুরের পরপরই রৌনককে প্রাইভেট কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। সকালে এমার্জেন্সি ভাবে কিছু টেস্ট করা হয়েছে তার, যার বেশিরভাগ রেজাল্টই চলে এসেছে। দুই একটা রিপোর্ট যা আসা বাকি সেটাও রাতের মধ্যে হাতে চলে আসবে বলে জানিয়েছে তার কর্তব্যরত ডাক্তাররা। সকালের রিপোর্ট সব নর্মাল আসার ফলেই তাকে কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে আসার ব্যাপারটা গোপন রাখা হয়েছে। বলা বাহুল্য, তানিয়া, লাবিব, রৌনকে ডাক্তাররাও তাকে অ্যাটেন্ড করছে, নার্সরা বাদে অন্য কেউ জানে না তার জ্ঞান ফিরে এসেছে। রৌনকের অ্যাক্সিডেন্টটা যে আসলে অ্যাক্সিডেন্ট নয় সেটা বোঝার জন্য কাউকে খুব বেশি একটা ব্রেন খাটানোর প্রয়োজন নেই। তাছাড়া নিজের বর্তমান জায়গাটা ধরে রাখার জন্য জানা অজানা অগণিত শত্রু তৈরি হয়েছে রৌনকের, সেটা সে নিজেও খুব ভালো করেই জানে। এখন পর্যন্ত তার জানা নেই এই কাজটা কারা করতে পারে, তাই এক্ষুনি এই অজানা শত্রুকে সতর্ক করে দিতে চায় না সে। যে তার অ্যাক্সিডেন্টটা করিয়েছে সে নিশ্চয়ই চেয়েছে সে মরে যাক, কিন্তু যেহেতু সে এখনো মরে যায়নি, আইসিইউতে আছে, অর্থাৎ তাকে চিরতরে মেরে ফেলতে অন্য কোনো না কোনো স্টেপ অবশ্যই নেবে সে। যে একবার চেষ্টা করেছে সে আবারও কিছু না কিছু একটা করবেই। আপাতত সেসব চিন্তা করেই গতকাল লাবিবের ফোন কল পেয়ে তানিয়া যখন ফিরে এসেছিল তখনই ওদের দুজনকে জানিয়ে দিয়েছে তার জ্ঞান ফেরার কথাটা যেন তার আদেশ ছাড়া অন্য কাউকে না জানানো হয়। এমনকি বাসার কাউকে বলারও কোনো দরকার নেই। দিলারা জামান নিজেও এখনো জানে না তার ছেলের জ্ঞান ফিরেছে। এই মুহূর্তে কাউকে ঠিকঠাক ভরসা করে উঠতে পারছে না রৌনক। তবে প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে
যাদের ভরসা করতে বিশেষ কারণের প্রয়োজন হয় না। রৌনকের জীবনে সেই সব মানুষের তালিকাটা ছোট। সেই তালিকার শীর্ষে আছে চিত্রলেখা, কিন্তু এই মুহূর্তে সে চিত্রলেখার কথা ভাবতে চায় না। চিত্রলেখার কথা ভেবে নিজের ফোকাস হারাতে চায় না। তবে তার জীবনের সেই সব ভরসাযোগ্য মানুষের তালিকায় তানিয়া ও লাবিব আছে নিঃসন্দেহে। রৌনক কেবল হুকুম করেই খালাস, ওরা দুজনে পরে বাকিটা সামলেছে। হাসপাতাল অথরিটিকে জানিয়ে ব্যাপারটা সামাল দেওয়া হয়েছে, কিন্তু গতকাল ওইটুকু কথা বলার পর আর কোনো কথা বলেনি রৌনক। কিচ্ছু বলেনি, চুপচাপ ঘুমিয়ে পড়েছিল। আদৌ ঘুমিয়েছিল কিনা সেটা সঠিক না তো তানিয়া বলতে পারবে না, আর না লাবিব। তবে তার মানসিক অবস্থা বিবেচনা করে বাড়তি কোনো প্রশ্ন করেনি দুজন আর একজনও। পরবর্তীতে লাবিবের কাছে চিত্রলেখার মেলের কথাটা জেনেছে তানিয়া। সব শুনে তানিয়া নিজেও আর কিছু বলার মতো খুঁজে পায়নি, কিন্তু কিছু কথা থাকে যা ফেলে রাখা যায় না, ফেলে রাখা উচিত নয়। সেই কথা বলতেই আজ আবারও ফিরে আসাটা তার। কিন্তু আসার পর থেকে রৌনককে থম মেরে বসে থাকতে দেখে দুজনের একজনেরও সাহস হয়নি মুখ ফুটে কিছু বলার। রৌনকের বেডের মাথার দিকটা অনেকখানি তুলে দেওয়া হয়েছে, ফলে আধাশোয়া অবস্থায় আছে সে। বলা যায় শুয়েও আছে, আবার বসেও আছে। চোখ তার উপরে সিলিংয়ের দিকে, সাদা সিলিংয়ের দিকে নিষ্পলক তাকিয়ে আছে সে। তাকে দেখলেই বোঝা যায় তার মস্তিষ্কের ভেতর এই মুহূর্তে রাজ্যে সকল চিন্তা ভাবনা চলছে। আর সেসব চিন্তা ভাবনা সবটাই যে চিত্রলেখাকে কেন্দ্রিক, সেটা তা নিয়ে খুব ভালো করেই বুঝতে পারছে। রৌনকের দৃষ্টিতে চিত্রলেখার জন্য সেই ভালোবাসা সে দেখেছে। একবার সবকিছু হারিয়ে পাথর হয়ে যাওয়া মানুষটা আবারও মোম হয়ে গিয়েছিল চিত্রলেখার স্পর্শে। সেই মানুষটাকে, ভালোবাসার মানুষকে হারিয়ে মাঝ নদীতে বইটা হারিয়ে ভেসে বেড়ানো নৌকার মতো লাগছে, যার গন্তব্য থাকলেও সেই গন্তব্য পর্যন্ত কিভাবে পৌঁছাবে সেটা তার জানা নেই। রৌনকের জীবনটাকে তানিয়ার দৃষ্টিতে এই মুহূর্তে বইটা হারানো সেই নৌকাটার মতোই লাগছে দেখতে। তানিয়া এসেছে 8:30টার দিকে, এখন প্রায় 9:30 বাজে। বলা যায় 1 ঘন্টা হতে চলল তারা তিনজন একইভাবে বসে আছে, কিন্তু একজন মানুষও একটা কথাও বলেনি এখন পর্যন্ত। মূলত তানিয়া চেয়েছিল রৌনক নিজেই বলুক তার মন মস্তিষ্কের ভেতর কি চলছে, সেজন্যই এতক্ষণ বসে থেকেও কিছু বলেনি, জিজ্ঞাসা করেনি। তবে যথেষ্ট সময় দেওয়া হয়েছে তাকে, তাই বেশ লম্বা সময় চুপচাপ বসে থাকার পর এবারে তানিয়া নিজেই নীরবতা ভাঙার সিদ্ধান্ত নেয়। সেই ভাবনা থেকেই বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।